আসসালামু আলাইকুম এইচএসসি 2026 ব্যাচ। নতুন একটা চ্যাপ্টারে আপনাদেরকে আজকে ওয়েলকাম করব। চ্যাপ্টারটা হচ্ছে সেকেন্ড পেপারের। সো আপনাদের সাথে আমার এই আ ১ বছরের জার্নিতে যতগুলো চ্যাপ্টারে দেখা হয়েছিল সবগুলাই ছিল ফার্স্ট পেপারের চ্যাপ্টার। ১ম কোয়ার্টার 1 এ ভেক্টর, তারপর কোয়ার্টার 2 তে নিউটন মেকানিক্স, আ কোয়ার্টার 3 তে মোস্ট প্রবাবলি গ্র্যাভিটি, আর হচ্ছে পর্যায়িত গতিকে আমি পড়াইনি। আর হচ্ছে কোয়ার্টার 4 এ হচ্ছে তরঙ্গ। সো প্রতিটাই ছিল হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার। এই ১ম আপনাদের সাথে আমার সেকেন্ড পেপারে দেখা। তো সকলকে ওয়েলকাম করতেছি। অনেকে জয়েন হয়ে গেছেন। আশা করি বাকিরাও দ্রুত জয়েন করবেন। তো এইটা ফিজিক্স সেকেন্ড পেপারের ৭ম অধ্যায়। তো আমরা এর আগে যে চ্যাপ্টারটা পড়ে আসছিলাম তরঙ্গ চ্যাপ্টারটা। তরঙ্গ চ্যাপ্টারটা আগে শর্ট সিলেবাসে ছিল না। মানে ২০২৫ ব্যাচ পর্যন্ত তারা যেহেতু শর্ট সিলেবাসের পরীক্ষা দিছে বা পরীক্ষা দিবে সামনে, তাদের সিলেবাসের মধ্যে তরঙ্গ চ্যাপ্টারটা ছিল না। কিন্তু ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটা সেটা শর্ট সিলেবাসের মধ্যেও আছে। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা হয়তো অনেকেই কমবেশ কলেজের পরীক্ষায় ফেস করে ফেলছেন বা খুব সামনের পরীক্ষাগুলোতে এটা ফেস করবেন। আমি পার্সোনালি হচ্ছে অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম মেসেজে যে, "ভাইয়া এই চ্যাপ্টারটা দ্রুত শুরু করলে ভালো হয়।" সো আমরা আপনাদের রিকোয়েস্টের দ্রুত অ্যান্সার দেওয়ার জন্যই বেসিক্যালি আজকে চ্যাপ্টারটা শুরু করে দিচ্ছি। আমার সাথে অনেকে জয়েন হয়ে গেছেন। আমি প্রতি ক্লাসে ১ম ১০ জনের যারা কমেন্ট করে তাদের নামটা একটু পড়ি। সবার তো পড়তে পারবো না। তো আজকের ক্লাসেও ১ম ১০ জন সবার আগে আমার সাথে কমেন্টে যুক্ত হইছে। তাদের নাম যদি একটু বলি। ১ নম্বরে ছিল হায়াত, তারপর বুয়েট ড্রিমার, তারপর হচ্ছে ঋতিকা দাস বিজয়। তারপর আছে হচ্ছে ৪ নম্বরে লাবিব হোসেইন, ৫ নম্বরে আছে রিশাদ, তারপর আছে ৬ নম্বরে কাজী তাহিয়া 0340, ৭ এ আছে সারা, ৮ এ আছে মিথুন পাল, ৯ এ আছে মিমি 2129, ১০ এ লাবিব হোসেনকে আগে মনে হয় একবার বলছিলাম। তো ১০ এ তাহলে অনিক চক্রবর্তী 9689। তো আরো অনেকের সাথে পরিচয় হবো ইনশাআল্লাহ পুরা চ্যাপ্টার জুড়ে। তো আমরা ১ম এ ১০ জনের সাথে এটলিস্ট পরিচয় হইলাম। যদি অনেকগুলো নাম আ কমন আগেও পড়া হয়েছে। সো অনেকে সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এবং আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। আমি ছোট্ট একটা মিস্টেক করে ফেলছি আসলে। মিস্টেক করে ফেলছি আসলে আমি না, মানে আমাদের যখন এই কোয়ার্টারের জন্য প্ল্যান হচ্ছিল চ্যাপ্টার গুলো, তো ভৌত আলোক বিজ্ঞান যেহেতু পড়াতে হবে, ভৌত আলোক বিজ্ঞান এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারটার মেক্সিমাম কনসেপ্টই দাঁড়ায় আছে হচ্ছে তরঙ্গের কনসেপ্টের উপর বেসড করে। তো ১ম এ যখন কোয়ার্টারের সিলেবাসটা আমরা চিন্তা করতেছিলাম, আমি দেখার আগেই দেখলাম যে ভৌত আলোক বিজ্ঞান আছে বাট তরঙ্গটা নাই। তো পরে আমি যেটা করলাম জোর করে তরঙ্গটা আগে এড করলাম। কারণ তরঙ্গ না পড়ে আসলে এই ভৌত আলোক বিজ্ঞান পড়লে ওইটা ভালো বেনিফিট পাওয়া যায় না। এমনকি এইজন্য যখন আমাদের আগে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়ানো হইতো, তখন তার আগে দিয়ে তরঙ্গের কিছু ব্যাপার বলে নেওয়া হইতো। বলে নিয়ে তারপর হচ্ছে আমরা ভৌত আলোক বিজ্ঞানে যেতাম। তো আপনারা লাকি যে আপনারা অলরেডি তরঙ্গ চ্যাপ্টারটা ফুল পড়ছেন, শেষ করছেন। আমি মনে হয় ২ দিন আগে শনিবারে হচ্ছে সেটা লাস্ট ক্লাসটা নিলাম। তারপর আজকে হচ্ছে আমরা ভৌত আলোক বিজ্ঞান শুরু করতেছি। সো এখন আপনারা ফুললি রেডি যারা তরঙ্গটা আমার সাথে মোটামুটি করছেন। আপনারা ভৌত আলোক বিজ্ঞান পড়ার জন্য ফুললি প্রিপেয়ার্ড। তো ভুল যেই জায়গাটায় হইছে সেটা কি? সেটা হচ্ছে আমি আজকে সকালে চেক করলাম যে গত বছরও আসলে এই চ্যাপ্টারটা আমিই নিছিলাম। সো আমি ধারণা করছিলাম যে এই চ্যাপ্টারটা অন্য কেউ নিছে। তো ওইটা চিন্তা করেই চ্যাপ্টারটা আসলে আমার দিকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। পরে আমি দেখলাম যে না আসলে ওই চ্যাপ্টারটা আমিই নিছিলাম। তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে আবার একটা অ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই জায়গায় যে সাধারণত একটা চ্যাপ্টার আপনার ২ জন টিচারের আগের বছরে আর্কাইভে যদি অন্য একজন টিচারের ক্লাস থাকতো, তাহলে আপনার ২ টা ডিফারেন্ট মেন্টরের থেকে একই চ্যাপ্টার দেখার একটা সুযোগ পাইতেন, একটা ফ্লেভার পাইতেন। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা পাচ্ছেন না। কিন্তু অ্যাডভান্টেজ আবার অন্য জায়গায় সেটা হচ্ছে আমরা যেটা হইতো লাইক আমি যখন হচ্ছে আপনাদেরকে তরঙ্গ চ্যাপ্টার পড়াইছি, আমি মনে হয় লাস্টে ৪০ নাম্বার পর্যন্ত ম্যাথ করাইছিলাম। P40 করাইছিলাম একটু আমার মনে পড়ে। কিন্তু আমি কিন্তু মনে ইচ্ছা রাখছিলাম ১০০ টা ম্যাথ দেখাবো। বাকি ৬০ টা আমি দেখাইতে পারি নাই। বিকজ ওইটা দেখাইতে গেলে যে টাইম দরকার, সেই পরিমাণ টাইম নিতে গেলে কোয়ার্টার 4 শেষ হয়ে কোয়ার্টার 5 চলে আসবে। কিন্তু এখানে একটা সুবিধা আছে যেহেতু আগের বছরও এই চ্যাপ্টারটা আমি নিছিলাম। সো আমি অলরেডি দেখতে পারবো যে আমি ওখানে কি পড়াইছিলাম। কিছু জিনিস হয়তো এরকম থাকবে। আমি বলে দিব রেকর্ড ক্লাস থেকে এই অংশটুকু দেখে নিও। যেটা একটু কম গুরুত্বপূর্ণ। ওই টাইমটুকু বাঁচা আমি আপনাদেরকে এক্সট্রা কিছু সুন্দর জিনিস পড়ায় দিব। এক্সট্রা কিছু ম্যাথ পড়ায় দিব। বাট টোটালটাই ডিপেন্ড করে আপনারা সেটা চান কিনা সেটার উপর। সো আপনারা সেটা চান কিনা আমি হয়তো কমেন্টে সবগুলো পড়ে শেষ করতে পারবো না।
বাট আপনাদের থেকে যখন পোস্ট আসবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আসলে কোনটা চাচ্ছেন, যে ভাইয়া একটু রেগুলার টপিক যেটা রেকর্ডে আছে সেটা একটু কম পড়ায়, কিছু স্পেশাল ম্যাথ কিছু স্পেশাল টপিক বেশি পড়াবো এটা চান, নাকি হচ্ছে যে না ভাই যেভাবে মোটামুটি রেগুলার ওয়ে নর্মাল ওয়ে অফ টিচিং বা লার্নিং সেটা চান। তো ওইটা আমাকে একটু পোস্ট টোস্ট করে জানাবেন। আমি অনেকগুলো ইয়েস নো দেখতে পাচ্ছি, তো আপনারা আমাকে জানায়। এনিওয়ে চ্যাপ্টারটার একটু পরিচয় দিয়ে নিই। চ্যাপ্টারের পরিচয় আগে অনেকে থাকে যে একটা নতুন চ্যাপ্টার ওইটা দিয়ে সে প্রথম শিখর ক্লাস করতেছে, তখন মেন্টর সাথে পরিচয় হওয়ার একটা পর্ব থাকে। তো আমার নাম শরীফুল ইসলাম শুভ, পড়াশোনা বুয়েট থেকে ট্রিপলিতে 14 ব্যাচ। আর এই তো শিখো সাথে আছি, পদার্থবিজ্ঞানের সাথে আছি। তারপর আমরা আজকে যা যা শিখবো সেটা একটা সংক্ষিপ্ত হচ্ছে আমরা ধারণা দিচ্ছি। তাড়িৎ-চুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তারপর হচ্ছে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, এটা আমরা খুব ডিটেলসে পড়ছিলাম যখন চ্যাপ্টার 9 পড়ানো হয়েছিল তরঙ্গ চ্যাপ্টারে, সেকেন্ড বা থার্ড ক্লাসের দিকে সম্ভবত। হাইগেনসের নীতি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমরা আজকের ক্লাসে পড়বো। প্রতিফলন প্রতিসরণ, এটা প্রমাণ করব। সো প্রতিফলন প্রতিসরণ প্রমাণ করব, এই ব্যাপারটা কেমন না যে ভাই প্রতিফলন প্রতিসরণ তো 9 10 পড়ে আসছি। 9 10 আপনাকে সূত্র শিখানো হয়েছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, কিন্তু সমানটা কেন সেটা কিন্তু কেউ বলে নাই। বলে দিছে যে আই ইকুয়ালস টু আর হয়, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, ওইটা ধরে আপনি কাজ করছেন। কিন্তু কখনো আপনার মনে কি প্রশ্ন আসছে যে কেন আই এবং আর সমান হয়? যদি প্রশ্ন এসে থাকে সেটা সলিউশন আমরা দিব, এই চ্যাপ্টারে পাবো। বা প্রতিসরণ আমরা যে পড়ছিলাম স্নেলের সূত্র, যে এ মিউ বি বা এ ইটা বি ইকুয়ালস টু কি সাইন আই বাই সাইন আর, এরকম একটা স্নেলের সূত্র শিখছিলাম না আমরা? তো এটা তো আমাদেরকে দিয়ে দেওয়া ছিল বইতে সূত্রটা, ওই অনুযায়ী আমরা কাজ করছি, ম্যাথ করছি, প্রতিসরণ ঘটনাঙ্ক এই সেই অনেক কোণ টোন বের করছি। কিন্তু ওই সূত্রটা কোত্থেকে আসলো, এটার প্রমাণ কি কখনো তো দেখি নাই। ওইটা আমরা এই চ্যাপ্টারে প্রমাণ করব, আপনাদের মনের আশা বা না আশা সেই প্রশ্নগুলোর জবাব আমরা দিব। ঠিক আছে? সো এটা কি অনেক বড় এবং কঠিন অধ্যায়? মিসবাহ কোশ্চেন করছে। এইটা অনেক বড় না, এটা মোটামুটি তরঙ্গ চ্যাপ্টারের থেকে অনেকটুকুই ছোট অধ্যায়। এটার কাছাকাছি চ্যাপ্টার যদি বলি, এটা পর্যাবৃত্ত গতি থেকে একটু বড় চ্যাপ্টার, আবার তরঙ্গ থেকে একটু ছোট চ্যাপ্টার, মাঝামাঝি। ঠিক আছে? একজন আমাকে গুড মর্নিং জানাইছে, ও মনে হয় অন্য দেশ থেকে ক্লাস করতেছে যা বুঝলাম আমি। আচ্ছা, সবাইকে আর্কাইভ ক্লাস দেওয়া হয়নি ভাই, সবাই আর্কাইভ ক্লাস পাওয়ার কথা না? ফুল কোর্স নিলে পাবে, যদি শুধু এই কোয়ার্টার পারচেস করে ইন দ্যাট কেস তখন পাবে না। আচ্ছা, যারা হচ্ছে ফুল কোর্স পারচেস করছেন তারা অবশ্যই হুম, তো যারা ফুল কোর্সে আছেন, ফুল কোর্স অলরেডি পারচেস করে ফেলছেন, তাদের জন্য অবশ্যই আর্কাইভে এই জিনিসগুলো অর্থাৎ এই চ্যাপ্টার গুলো রেকর্ড আকারে পেয়ে যাবেন। তবে যদি কারো পেতে সমস্যা হয়, রিসেন্টলি আপডেট দেওয়া হয়েছে, অনেকগুলো নতুন নতুন ভারী আপডেট আসছে আমাদের অ্যাপে, তাতে যদি কারো আপডেট দেওয়ার পর পেতে অ্যাক্সেস করতে সমস্যা হয়, সেক্ষেত্রে একটু কাইন্ডলি 16780 আমাদের হেল্পলাইনে ফোন দিয়েন, দেখবেন আপনার প্রবলেম দ্রুত সলভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো অনেকে এই কমেন্টটা করবেন, আমি আজকে জানতাম যে ভাইয়া তরঙ্গ চ্যাপ্টারটা তো পড়ি নাই, তাহলে কি এই চ্যাপ্টারটা পারবো না? অ্যান্সার হচ্ছে যে না, পারবেন ভাইয়া। কিছু বেসিক কথা প্রথমে বলে দিব, আপনি পারবেন, কোনো সমস্যা নেই। বাট সবকিছু একটা পারফেকশন আছে, তাই না ভাইয়া? যে আমরা যদি চিন্তা করি যে কোনো একটা পরীক্ষার হলে যাব, পরীক্ষার হলে যাওয়ার আগে ২ ভাবে পরীক্ষা হলে যাওয়া যায়। যে লাস্টে ওয়ান শট ক্লাস করে দৌড় দিয়ে চলে গেলাম। ওইটাও হয়, ঠিক আছে। ওয়ান শট ক্লাস যদি খুব রেগুলার ভালো মতো মন দিয়ে করে, এটা মোটামুটি পরীক্ষা ভালো দেওয়া যায়। আরেকটা হচ্ছে পুরো বছর জুড়ে হচ্ছে ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়লাম, বুঝলাম, মাথায় নিলাম, ফিল করলাম, অনেক প্র্যাকটিস করলাম, লাস্টে ওয়ান শট ক্লাসও করলাম, তারপর পরীক্ষা হলে গেলাম। তো ২ টা জিনিসের একটা পার্থক্য থাকে না? তো এই চ্যাপ্টার আপনি ভাইয়ার সাথে এখানে আগাইলে বুঝবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে তরঙ্গ চ্যাপ্টার পড়ে আসছে তার বুঝা এবং আপনার বুঝার মধ্যে পার্থক্য হবে। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। তো চলেন আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। চ্যাপ্টারটা শুরুতে কিছু কথাবার্তা থাকবে, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এবং এটা বলে রাখতেছি প্রতিটা চ্যাপ্টারের শুরুতে, মানে আমার কাছে যদি জিজ্ঞেস করেন কোন ক্লাসটা আমার সব থেকে ভালো লাগে, প্রতিটা চ্যাপ্টারের শুরুর ক্লাসটা অনেক ভালো লাগে, এবং একেবারে লাস্ট অ্যাডভান্স প্রবলেম সলভিং বা অ্যাডমিশন প্রবলেম সলভিং, এই দুইটা ক্লাস হচ্ছে খুব ভালো লাগে। কেন? কারণ এই চ্যাপ্টারে এই ক্লাসে আমার মাথায় কোনো প্যারা নাই, আপনাদেরকে হচ্ছে চিন্তা করতে শিখাবো, এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া দিব, ধারণা দিব। আর লাস্টের চ্যাপ্টারটা কেন মজা লাগে, লাস্টের ক্লাসটা মজা লাগে এই কারণে, কারণ লাস্টের ক্লাসটা আমরা এই যে সারা চ্যাপ্টার জুড়ে এতগুলো ক্লাস করলাম, এতগুলো ক্লাস করে আমার কনসেপ্টটা কতটুকু ডেভেলপড হইলো যে এখন আমি হাই লেভেলের হাই থটের প্রবলেম গুলো আমি নিজে সলভ করতে পারতেছি বা আপনাদেরকেও সলভ করাইতে পারতেছি। তো ওইটার একটা টেস্ট হয়ে যায়, ওইটা একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়। লাস্ট ক্লাসটাও মজা, প্রথম ক্লাসটাও মজা। তো আজকেও আমার কাছে একটা মজার ক্লাস।
সেই ক্লাসটাতে আমরা আসলে দেখবো যেটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তবে আমি সাধারণত এটা দিয়ে শুরু করি না, আমি এর আগে কিছু জিনিস আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল, আলোকীয় তত্ত্ব এবং আলোকীয় ঘটনা, কেউ কি আমাকে বলতে পারবেন আলোকীয় ঘটনা মোট কয়টা আছে? আলোকীয় ঘটনা মোট কয়টা আলোকীয় ঘটনা আমরা জানি, কে বলতে পারবেন? আলোকীয় ঘটনা কয়টা, কে বলতে পারবে? 3টা, 4টা, 6টা, 2টা, 3টা, 7টা, 2টা, 4টা, 7টা, 8টা, 10টা কেউ বলে নাই এখন পর্যন্ত। আচ্ছা, তো আমাদের আলোকীয় ঘটনা হচ্ছে 6টা, টোটাল 6টা আলোকীয় ঘটনা। কি কি? আমার সাথে সাথে খেয়াল করেন, দেখবেন পেরে যাবেন। 1 নম্বরে হচ্ছে প্রতিফলন। ওই যে ছোটবেলায় আপনি শিখছিলেন প্রতিফলন, এটাকে ইংলিশে কি বলে? রিফ্লেকশন। রিফ্লেকশন অফ লাইট, আমি সংক্ষেপে জাস্ট প্রতিফলন বললাম। 2 নাম্বার কি ছিল? প্রতিসরণ। এটাকে ইংলিশে বলে রিফ্র্যাকশন। 3 নম্বরে কি ছিল? ব্যতিচার। এটার ইংলিশ হচ্ছে ইন্টারফিয়ারেন্স। 4 নম্বরে কি আছে? অপবর্তন। এটার ইংলিশ হচ্ছে ডিফ্র্যাকশন। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে সমবর্তন, সমাবর্তন সরি, বা ইংলিশে এটাকে বলে পোলারাইজেশন। আর লাস্টে 6 নাম্বার ঘটনা কি? ফটো তড়িৎ ক্রিয়া, বা ইংলিশে যদি বলি ফটো ইলেকট্রিক এফেক্ট। সো টোটাল 6টা আলোকীয় ঘটনা। মেহেজাবিন আমাকে অনেকগুলা কমেন্ট করছে, মানে একই কমেন্ট কপি পেস্ট করছে আর কি। যদিও এটা নিষিদ্ধ, কিন্তু ক্লাসের প্রথম দিকে তাই আমি অ্যাকসেপ্ট করলাম। ও বলছে যে ক্লাস 10এও যখন জিজ্ঞেস করা হয়েছিল স্যারকে, হয়তো শিক্ষতে না অন্য কোথাও হয়তো জিজ্ঞেস করছে যে আলোর ব্যতিচার কি, এটা জিজ্ঞেস করছিল, কিন্তু ওইখানে বলছে ক্লাস 11-এ জানানো হবে। আর 11 পার হয়তো অলমোস্ট 12 চলে আসছে, এখনো কি জানবো নাকি? এখনো বলা হবে ক্লাস 10-এ তো আলোর ব্যতিচার শিখে আসছো, তাহলে এখন ওইখান থেকে এইভাবে চলতে থাকবে? হয় না এরকম যে ক্লাস 10-এ বলে যে ইন্টারে যায় শিখবা, ইন্টারে এসে বলে ক্লাস 10-এ শিখে আসছো, পড়ার পড়াই হয় না। তো না, আমরা এই চ্যাপ্টারে আলোর ব্যতিচারটা খুব ডিটেইলসে পড়বো, ঠিক আছে? তো আমরা টোটাল 6টা আলোকীয় ঘটনা সম্পর্কে জানি। এর মধ্যে এই 2টা আপনারা পড়ে আসছেন ক্লাস 9-10-এ, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 9-10-এ পড়ে আসছেন। এই 3টা ঘটনা, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এইটা হচ্ছে আমরা ভৌত আলোক বিজ্ঞান অর্থাৎ এই চ্যাপ্টারে পড়বো। আর লাস্টে যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা হচ্ছে মডার্ন ফিজিক্স। আমাদের পরের চ্যাপ্টারটা অলরেডি পড়ানো হয়ে গেছে, আপনাদের মাহিন ভাইয়া নিতে। সো এটা সম্পর্কে আপনারা জানেন। সো এই টোটাল 6টা ঘটনা আছে, আমি যদি একটু বলি: 1, 2, 3, 4, 5, 6। টোটাল 6টা ঘটনা, ঠিক আছে? এখন অনেকের মনে আরো অন্যান্য অনেক ঘটনা আসতেছে, আমি জানি। আপনাদের অনেকের মাথায় আসতেছে হচ্ছে ভাইয়া পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা তো একটা ঘটনা, এটা তো আপনি বলেন নাই। অনেকের মাথায় আসছে ভাইয়া বিচ্ছুরণ, এটা একটা ঘটনা হইতে পারে। অনেকের মনে হচ্ছে ভাইয়া বিক্ষেপণ। তারপর অনেকে অনেকে এটা চিন্তা করতে পারে যে প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইট যায় তখন তো বেঁকে যায়, ছড়ায় যায়, ডিসপারশন। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে অনেকের মাথায় আসতেছে, বাট ওইগুলো আলাদা কোনো ঘটনা না। আপনি যেটা চিন্তা করছেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ওইটা আসলে কি প্রতিফলন এবং প্রতিসরণের একটা মিশ্র, মানে মিশ্র ক্রিয়া বা মিক্সড একটা এফেক্ট। বা আপনি যদি চিন্তা করে থাকেন বিক্ষেপণ, ওইটা আসলে প্রতিসরণের একটা ঘটনা। তো বিচ্ছুরণ একই জিনিস, প্রতিসরণের একটা জিনিস। তো আমরা এখানে যেই 6টা ঘটনা নিছি এগুলো হচ্ছে ইউনিক, মানে যেগুলো হচ্ছে মৌলিক ঘটনা। আলোর মৌলিক বা ফান্ডামেন্টাল ফেনোমেনা কয়টা আছে সেগুলো আমরা নিছি 6টা। তো প্রতিফলন একটা ডিফারেন্ট জিনিস, প্রতিসরণ আরেকটা ডিফারেন্ট জিনিস, ব্যতিচার আরেকটা ডিফারেন্ট, অববর্তন একটা ডিফারেন্ট জিনিস, সমাবর্তন একটা জিনিস, ফটো ইলেকট্রিক এফেক্ট একটা জিনিস। এগুলোর কোনটার সাথে কোনটার রিলেশন নাই। তো এরকম মৌলিক ঘটনা আছে হচ্ছে আলোর টোটাল 6টা। এবার আসি
আমরা আলোকীয় ঘটনা তো জানলাম ৬টা। এরপর আসে আলোকীয় তত্ত্ব। আলোর তত্ত্ব কয়টা আছে কে বলতে পারবে? আলোর তত্ত্ব কয়টা হবে? ১০টা নাকি ১২টা নাকি ১৪টা? ২টা, ৭টা, ৩টা, ৪টা, ১০টা, ৪টা। অস্থির। মানে বাঙালিকে যদি ছুটতে বলা হয় এমন ভাবে ছুড়ে, যে যা পায় আছে ১৩টা, ১৬টা, ১০০টা। অস্থির। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে, হ্যাঁ? এগুলো পরীক্ষার খাতায় লিখলে আপনারাও যে কয়টা পাবেন, মানে শূন্য আরকি। কয়টা পাবেন আমি এটাই চিন্তা করতেছি। তো আলোকীয় ঘটনা, সরি, আলোকীয় তত্ত্ব আছে হচ্ছে টোটাল ৪টা। ১ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কণা তত্ত্ব। কণা তত্ত্ব এটা দিয়ে গেছিল হচ্ছে নিউটন। নিউ নট লিখে ফেলতে নিছিলাম। যাই হোক, নিউটন কত সালে দিছিল? ১৬৭২। তো নিউটন দিয়ে গেছিল আলোর কণা তত্ত্ব, এটা ১৬৭২-এর ঘটনা। তারপর আরো কিছুদিন পর তরঙ্গ তত্ত্ব আসে। তো আমি একটু এইভাবে বলি, তাহলে ব্যাপারটা বোঝা, মানে বলতে বলতে লিখি তাহলে আপনাদের জন্য বেটার হবে। এগুলো আগের বছরের ক্লাসেও আছে। তো আজকের ক্লাসটা আমি আগের বছরের মতোই নিচ্ছি, পরের ক্লাসগুলো আমি ডিফারেন্ট জিনিস দিব, যেগুলো হয়তো আর্কাইভে আছে সেগুলো বাদ দিয়ে অন্যভাবে আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কিছু স্পেশাল জিনিস পাবেন, যেটা আমি আগে থেকেই প্রমিস করতে পারি আপনাদেরকে, আপনি আর কোথাও পাবেন না। কারণ সাধারণত এক্সেপশনাল জিনিসগুলো আসলে তখন পড়ানো যায় যখন আপনার বাদবাকি সবকিছু শেষ, তারপর হাতে টাইম আছে অফুরন্ত, তখন এক্সেপশনাল জিনিস দেওয়া যায়। কিন্তু যখন মেইন সিলেবাসই শেষ হয় নাই তখন এক্সেপশনাল জিনিস দেওয়া এটা আসলে উচিতও না এবং এটা ঠিকও না। তো এই চ্যাপ্টারে যেহেতু আমি একটা কনফিডেন্স পাচ্ছি যে আগের বছর তো ফুললি শেষ করে আসছিলাম চ্যাপ্টারটা ভালোভাবে, তো অনেক রেকর্ডে সবকিছুই আছে, আমারই দেওয়া আছে। তো এখান থেকে তো পাবেনই। তো এই চ্যাপ্টারের ক্লাসগুলোতে আমি কিছু এক্সেপশনাল জিনিসপাতি করব যদি আপনাদের সমর্থন পাই আরকি ইনশাআল্লাহ। তো কেন নিউটন ১৬৭২ সালে এই তত্ত্বটা দিছিল বা তত্ত্বগুলো, থিওরি গুলো কেন আসছিল? আলোকীয় যে ঘটনাগুলো তার মধ্যে সবার ১ম বা হচ্ছে অনেক আগ থেকে যেগুলো আমরা জানতে পারছি সেটা হচ্ছে আলোর প্রতিফলন। হইতো না যে আয়নার সামনে দাঁড়াইলে নিজের একটা ছবি দেখা যাইত। তো বলবেন যে ভাইয়া, আ নিজের ছবি কি আয়নার ব্যাপারটা কি অনেক আগ থেকেই ছিল কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আয়নার ব্যাপারটা অনেক আগ থেকেই ছিল। কিন্তু যদি আপনি তারও আগে চিন্তা করেন, ধরেন আয়নাও আবিষ্কার হয় নাই। সে অনেক, অনেক আগের কথা চিন্তা করলেন। তারপরেও ন্যাচারাল আয়না তো আছে। আপনি পুকুর বা নদীর পানি যখন স্থির অবস্থায় থাকে, তখন আপনি যদি ওইটার উপরে যেয়ে দাঁড়ান, ওইটার উপর চেহারা রাখেন, ওই পানির সারফেসে কিন্তু আপনি আপনার ছবিটা, অর্থাৎ আপনি প্রতিফলনটা দেখতে পান। সো এই যে প্রতিফলনের যে ঘটনা, এটা অনেক, অনেক আগ থেকে মানুষ জানতো। তারপর প্রতিসরণটা কিরকম? আলো বেঁকে যাওয়া। আলো বেঁকে গেলে কি হয়? আমি একটা, ধরেন হচ্ছে মাছ শিকার করব। আমি দেখতেছি পানির নিচে অমুক জায়গায় ওইটুকু ডেপথে মাছটা আছে। তো আমি ওই অনুযায়ী কোনটা বর্শা নিক্ষেপ করলাম। হুম? অনন্ত জলিলের বর্শা না, এটা হচ্ছে মাছ মারার বর্শা। তো এই বর্শা নিক্ষেপ করার পর আমি দেখলাম মারছি মাছের গায়ে, কিন্তু মাছের গায়ে না লেগে এটা অন্য দূরে সরে গেছে। কেন? কারণ আমি মাছটাকে যেই জায়গায় চিন্তা করছি আসলে মাছটা ওই জায়গায় নাই। মাছটা তার থেকে একটু উপরে আছে। এটা কেন আমার কাছে এরকম মনে হইছে যে উপরে, আমার কাছে কেন নিচে মনে হইছে বা উপরে মনে হইছে? যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আমার কাছে কি মনে হয়? মাছটা একটু উপরে আছে বলে মনে হয়। কেন মনে হয়? বিকজ প্রতিসরণ, আলোটা বেঁকে যায়, তাই না? একজন বলছে ভাইয়া নেট প্রবলেম। জীবনে অনেক প্রবলেম থাকবে। প্রবলেম মানায় নিতে হবে, হ্যাঁ? প্রবলেম মানায় নেওয়াই হচ্ছে জীবন। আ আপনার মামতো ভাই নিউটন, এটা কে বলল? আগের বছরের ক্লাসগুলো কোথায় পাবো? আগের বছরের ক্লাসগুলো যারা আপনারা সবাই তো ফুল কোর্সে এনরোল আছেন আমার জানা মতে। সো আপনাদের আর্কাইভে, মানে আপনি অ্যাপের মধ্যে একটু ঘাটাঘাটি করলেই আপনি হচ্ছে যে পেয়ে যাবেন। আপনার অপশন থাকে না যে কোন কোর্স, তো এইচএসসি ২৬ এর অপশন থাকবে, এইচএসসি ২৫ এরও অপশন থাকবে। এইচএসসি ২৫ এর অপশনে ক্লিক করবেন, ফিজিক্স সেকেন্ড পেপারে ক্লিক করবেন, তারপর কোয়ার্টার 4 এ যাবেন, দেখবেন আপনি ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা পাবেন এবং খুলবেন দেখবেন যে শুভ ভাইয়ে দাঁড়ায় গত বছর অনেক সময় ধরে ক্লাস নিছে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, প্রতিফলন, প্রতিসরণ এই জিনিসগুলাকে মানুষ অনেক আগ থেকেই জানতো। ঠিক আছে? কিন্তু এগুলাকে ব্যাখ্যা করার জন্য কোনো তত্ত্ব ছিল না, কোনো থিওরি ছিল না। সো এই আলোর যে প্রতিফলন এবং প্রতিসরণ, এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য আলো জিনিসটা কি? এটা ব্যাখ্যা করার জন্য সর্বপ্রথম নিউটন ১৬৭২ সালে একটা আলো সম্পর্কে তত্ত্ব দিয়ে যায়। এবং এই তত্ত্বে নিউটন বলে আলো হচ্ছে কিছু কণার সমষ্টি। আলো হচ্ছে কণা আকারে
কোনো বস্তুর কোনো বস্তু থেকে নির্গত হয়। ধরেন আমি একটা মানুষ, তো আমার চোখে আমি দেখতেছি যে আমার সামনে একটা বস্তু আছে। ধরেন আমি কি দেখলাম? আমি দেখলাম যে এটা হচ্ছে এসির রিমোট। তো আমি এই এসির রিমোটটা আমার চোখে দেখতেছি। নিউটনের মতে হচ্ছে এই বস্তুটা থেকে অনেকগুলো আলোর কণা এসে আমার চোখে পড়তেছে। ওই কণাগুলো যখন আমার চোখে এসে পড়ে তখনই আমি ওই বস্তুটাকে দেখতে পাই। তো নিউটনের কণা তত্ত্বের থিওরিটা ছিল বা থিমটা ছিল এরকম, কোন একটা বস্তু থেকে অনেক আলোর কণা নির্গত হয়। ওই নির্গত কণাগুলো যখন আমার চোখে এসে আঘাত করে তখন আমি ওই বস্তুটাকে দেখতে পাই। এই থিওরি অনুযায়ী আলো হচ্ছে কণা। আলোকে পার্টিকেল বা কণা চিন্তা করা হয়েছে। তো এইটা খুব ভালোভাবেই প্রতিফলন, প্রতিসরণ এই ঘটনাগুলোকে এক্সপ্লেইন করতে পারতে ওয়েল এস্টাবলিশড ছিল। বাট তার কিছুদিন পর একটা ঝামেলা দেখা গেল। নতুন একটা ঘটনার আলোর একটা নতুন ঘটনা চলে আসলো। সেই ঘটনাটার নাম হচ্ছে ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স। এই ব্যতিচার জিনিসটাকে আমরা সামনে দেখব, এই চ্যাপ্টারের 2nd ক্লাস থেকে আমরা দেখব। কিন্তু ব্যতিচার সম্পর্কে এইটুকু বলবো ভাইয়া যে ব্যতিচার হচ্ছে আলো যখন খুব সরু অংশের মধ্যে দিয়ে, খুব সরু ছিদ্রের মধ্যে দিয়ে পাস করে, তখন যেটা দেখা যায় যে আলোটা একটা পর্দার উপর, একটা স্ক্রিনের উপর যদি আলোটা ফেলা হয়, তখন দেখা যায় আলোটা পর্যায়ক্রমে আলো অন্ধকার, আলো অন্ধকার এরকম একটা প্যাটার্ন তৈরি করে। যেমন আপনি জিরাফের গায়ে কি দেখবেন? সাদা কালো, সাদা কালো এরকম প্যাটার্ন থাকে। ঠিক একই রকম নরমাল একটা লাইট, এটা নরমালি ফেললে পুরা দেয়ালটাকে বা পুরা স্ক্রিনটাকে আলোকিত করে। কিন্তু একটা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যদি ওই আলোটা যেয়ে পড়ে দেয়ালে, তখন দেখা যায় ওখানে একটা প্যাটার্ন তৈরি হয়। এই প্যাটার্ন তৈরি হওয়ার ঘটনাটাকে বলা হয় ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স, যেটা আমরা আগামী ক্লাসগুলোতে খুব ডিটেইলসে পড়বো। তো এই ব্যতিচার নামক ঘটনাটা যখন মানব সভ্যতা আবিষ্কার করে, তখন এই নিউটনের দিয়ে যাওয়া কণা তত্ত্ব, যে আলো এক প্রকার কণা, এইটা যখন মানুষের চোখে আঘাত করে তখন মানুষ এটাকে দেখতে পায়। তো এই তত্ত্বটা দিয়ে যখন ব্যতিচার নামক ঘটনাটাকে ব্যাখ্যা করতে গেল, তখন দেখা গেল যে না, এটাকে আর কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। তখন এইটাকে ব্যাখ্যা করার জন্য আরেকজন সায়েন্টিস্ট, উনি আরেকটা তত্ত্ব দাঁড় করাইলো। সেই তত্ত্বটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব, এবং এটা দিয়ে গেছিল হচ্ছে হাইগেন্স। এখানে দন্তস্বটা কিন্তু অবশ্যই উচ্চারণ করতে হবে, নাহলে কিন্তু বিপর্যয় হয়ে যেতে পারে। সো ১৬৭৮ সাল, ১৬৭২-এর মাত্র ৬ বছরের মাথায় নতুন একটা তত্ত্বকে দাঁড় করাইতে হইলো, এবং তত্ত্বটা দিয়ে গেছিল হাইগেন্স। সো উনি এই তত্ত্বটা মানুষ মানুষ দেখতে পায় কি হইলো? ডাল ভাজা খাবেন? কি সব উদ্ভট কোশ্চেন আপনাদের, তাই না? তো আমরা যেটা বলতেছিলাম, আমাদের তরঙ্গ তত্ত্বটা চলে আসে ১৬৭৮ সালে, মাত্র ৬ বছরের মাথায় একটা নতুন তত্ত্ব হাইগেন্স দিয়ে গেছিল। এবং এই তত্ত্বটা দেওয়ার মাধ্যমে ইতিপূর্বে যেই ৩টা জিনিস নিয়ে কাজ করা হয়েছে মানুষ জানতে পারছে, প্রতিফলন, প্রতিসরণ এবং ব্যতিচার, ৩টা ঘটনা, ৩টাকেই পারফেক্টলি এক্সপ্লেইন করা গেছে, ব্যাখ্যা করা গেছে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে। এবং এই তরঙ্গ তত্ত্ব আসলে বলতেছে আলো আসলে কণা আকারে বের হয় না, আলো হচ্ছে তরঙ্গ আকারে, তরঙ্গ আকারে হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়। এবং এইটা যখন ধরে নিছে তখন দেখা গেল প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার সবকিছু সুন্দর করে ব্যাখ্যা করা গেছে। এবং এই তত্ত্বটা অনেক দিন ধরে এস্টাবলিশ ছিল। নিউটনের দেওয়া জিনিসটা মাত্র ৬ বছরের মধ্যে ভেঙে গেছে, নতুন তত্ত্ব চলে আসছে। কিন্তু হাইগেন্সের দেওয়া জিনিস প্রায় কত বছর, প্রায় হচ্ছে বলবো ২০০ বছরের কাছাকাছি, ২০০ বছর থেকে একটু কম, ১৮০ বছরের কাছাকাছি এই তত্ত্বটাই হচ্ছে একদম এস্টাবলিশ ছিল। এরপর নতুন একটা ঘটনা চলে আসে। নতুন ঘটনাটা কি? নতুন ঘটনাটার নাম হচ্ছে আপনার অপবর্তন। অপবর্তন, যেটাকে আমরা ডিফ্র্যাকশন বলি। ডিফ্র্যাকশন জিনিসটাও হচ্ছে কি বলবো, এটা হচ্ছে আলোর একটা বেঁকে যাওয়ার ঘটনা। আমরা নরমালি আলোর ব্যাপারে জানি আলো হচ্ছে সোজা সরল পথে চলে। কিন্তু যখন কোনো অনেক ধারালো অংশের সাথে আলোর সংঘর্ষ হয় বা আলো কোনো ধারালো অংশ ফেস করে, তখন আলো বেঁকে যেতে পারে। আলো কি কেইসে বাঁকে বা বাঁকার যে ঘটনা, সেটাকে অপবর্তন বা ডিফ্র্যাকশন বলা হয়। যেটা আমাদের কয় নাম্বার ঘটনা ছিল? ৪ নাম্বার ঘটনা ছিল। এই ৪ নাম্বার ঘটনাও যখন আসে, তখনও দেখা যায় যে ওই তরঙ্গ তত্ত্বের সাহায্যে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ৪ টাকেই ব্যাখ্যা করা গেছে। সো এখনো তরঙ্গ তত্ত্ব টিকে থাকলো। কিন্তু তারও কিছুদিন পর আরেকটা নতুন ঘটনা মানুষ দেখতে পায়, সেটা হচ্ছে সমাবর্তন বা পোলারাইজেশন।
তো মানুষ যেটা দেখতে অনেক সময় লাগছে, অনেক দিন পর যেটা মানুষ জানতে পারছে বা যাদের অনেকের মৃত্যু হয়ে গেছে এটা না জেনে, আপনারা তাদের মতো আনলাকি না। আপনারা খুবই লাকি যে আপনারা ছোটবেলায় খেলাধুলা করছেন যে যন্ত্র, লেজার লাইট মারছেন না? যে চারদিকে ছড়ায় না পড়ে অনেক দূরে চলে যেত লেজার লাইট। যে পাশের বাড়ির মানে পাশের গ্রামের ওদেরকে একটু ডিস্টার্ব করব। তো ওই লেজার লাইট দিয়ে মারছেন না? আলো মারছেন ওই বাড়ির মধ্যে। বা হচ্ছে ঢাকা শহরে বা হচ্ছে কোন একটা শহরে আপনি আছেন। আপনি হচ্ছে যে ওই বিল্ডিং এর ওই আঙ্কেল আমারে সকালে ধমক দিছিল। রাতের বেলা তাদের বাসার মধ্যে লেজার লাইট মারবো। এরকম তো অনেকে আছেন আমি জানি। তো ওই লেজার লাইট আপনি হয়তো মজা করার জন্য ইউজ করছেন। পুলিশরাও মজা করার জন্য ইউজ করে রাতের বেলা। যে অনেক গাড়ি বা অনেক ট্রাক হচ্ছে দাঁড়ায় থাকে। তো তখন তাদের যেন দাঁড়ায় থাকতে না পারে লেজার লাইট দিয়ে এরকম তাদের চোখের মধ্যে মারে, মজা-টজা করে। এনিওয়েজ তো এই যে মজা করার যে জিনিসটা লেজার লাইট এটার মধ্যে যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে সমাবর্তন। অর্থাৎ আলোটা চারদিকে ছড়ায় না পড়ে একদিকে সোজাসাই করে চলে যাওয়া। এইটাকে বলা হয় আলোর সমাবর্তন। এই ঘটনাটা যখন মানব সভ্যতা জানতে পারল, তখন এইটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করা হইল তরঙ্গ তত্ত্বের সাহায্যে। দেখা গেল তরঙ্গ তত্ত্ব এই ব্যাপারটাকে এক্সপ্লেইন করতে ব্যর্থ হচ্ছে। সো হাইগেন্স এর দিয়ে যাওয়া ১৬৭৮ সালে সেই তরঙ্গ তত্ত্ব প্রায় ১৮০ বছরের কাছাকাছি ভ্যালিড থাকার পর ফর দ্য ফার্স্ট টাইম এটা ইনভ্যালিড হয়ে গেল। এটা ব্যাখ্যা করতে ব্যর্থ হইল। তখন ট্রাই করা হইলো আচ্ছা দেখি আগের যে কণা তত্ত্ব ছিল সেটা কি ব্যাখ্যা করতে পারে কিনা। দেখা গেল কণা তত্ত্ব আসলেই আকামা। ওটা দিয়ে আগের ব্যতিচারও ব্যাখ্যা করা যায় নাই, অববর্তনও ব্যাখ্যা করা যায় নাই। এমনকি এই যে সমাবর্তন সেটাও ব্যাখ্যা করা যায় না। সো নিউটনের এই তত্ত্ব আসলে কাজ করল না। তখন এইটাকে ব্যাখ্যা করার জন্য একটা নতুন তত্ত্ব আনার দরকার ছিল। একটা নতুন থিওরি আনার দরকার ছিল লাইটের বিষয়ে। এইটাই হচ্ছে সেই তাড়িৎ চৌম্বক তত্ত্ব। সো এই তত্ত্বটা দিয়ে গেছিল হচ্ছে ম্যাক্সওয়েল। আপনারা অনেক সময় ম্যাক্সওয়েলের নাম শুনে থাকবেন। তো ম্যাক্সওয়েল ১৬০০ বলতেছি ১৮৬৪ সালে এই তত্ত্বটা দাঁড় করায় যায়। এই তত্ত্বটা ১৮৬৪ সালে হচ্ছে সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল দিয়ে গেছিল এবং এই তত্ত্বেও কিন্তু একটা আলোকে একটা তরঙ্গ আকারেই চিন্তা করা হয়েছে। তো এটা যেমন তরঙ্গ তত্ত্ব ছিল ২ নাম্বারটা হাইগেন্সের দিয়ে যাওয়া, ৩ নাম্বার ম্যাক্সওয়েলের দিয়ে যাওয়া যে তত্ত্বটা এটাও কিন্তু আলোর তরঙ্গ তত্ত্বই, কিন্তু এখানে আলোকে একটা স্পেশাল টাইপের তরঙ্গ চিন্তা করা হয়েছে। কি ধরনের তরঙ্গ? আলোকে তখন চিন্তা করা হয়েছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ হিসেবে। এইটা আকারে উনি হচ্ছে আলোকে ডেসক্রাইব করে, আলোর থিওরি দিয়ে যায় এবং এইটা আসার পর দেখা যায় যে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন ৫ টা ঘটনার ৫ টা ঘটনাটাকেই পারফেক্টলি ব্যাখ্যা করা যাচ্ছে এই তাড়িৎ-চৌম্বক তত্ত্বের সাহায্যে। সো এই তত্ত্বটা হচ্ছে সো ফার সবথেকে পাওয়ারফুল থিওরি আলোর ব্যাপারে। কিন্তু এই তত্ত্বটাও বেশিদিন টিকতে পারে নাই। অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করছে সুবহানা যে ভাইয়া ম্যাক্সওয়েলের সব তত্ত্বই নাকি সত্য? এই কথা কি সত্যি? ম্যাক্সওয়েল হচ্ছে এমন একটা সায়েন্টিস্ট, উনি যেই জায়গায় যেই কাজ করছে, ওই কাজ যদি আরো ১০ জন সায়েন্টিস্টও করে থাকে, দেখা যাবে উনি যেটা করছে ওইটা হচ্ছে অলওয়েজ সবথেকে বেশি পারফেক্ট। যেমন আপনারা হচ্ছে কোন চ্যাপ্টার পড়ছেন? চ্যাপ্টার 10 পড়ছেন না? আদর্শ গ্যাস? আদর্শ গ্যাসে দেখবেন গড় মুক্ত পথ নামে একটা কথা আছে। আমি জানি না আপনারা পড়ছেন কিনা? গড় মুক্ত পথ বের করার ৩ টা থিওরি আছে। মানে ৩ টা সূত্র আছে। একটা ক্লসিয়াসের সূত্র, একটা বোলজম্যানের সূত্র, একটা ম্যাক্সওয়েলের সূত্র। ওই যে থাকে না 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কয়ার এটা ছিল ক্লসিয়াসের। 3/4 n পাই সিগমা স্কয়ার এটা ছিল বোলজম্যানের। 1/√2 n পাই সিগমা স্কয়ার এটা হচ্ছে ম্যাক্সওয়েলের। তো সবথেকে পারফেক্ট কোনটা? আপনাদেরকে শিখানো হয়েছে ম্যাক্সওয়েলেরটা। ঠিক এইরকম আপনি দেখবেন ম্যাগনেটিজমের মধ্যে ম্যাক্সওয়েলের অনেক ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলা উনি যেটা দিয়ে গেছে ওইটাই হচ্ছে সর্বোচ্চ পারফেক্ট। ঠিক আলোর ক্ষেত্রেও যদি আপনি বলেন, আলোর ক্ষেত্রে সো ফার সবথেকে পারফেক্ট থিওরি হচ্ছে তাড়িৎ-চৌম্বক তত্ত্ব বা আলোর এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট এটা হচ্ছে সো ফার মোস্ট হাইয়েস্ট লেভেল অফ পারফেক্ট হচ্ছে এই থিওরিটা। কিন্তু এই থিওরিটাও বেশিদিন টিকতে পারে নাই। কারণ তারপর আরো একটা ঘটনা চলে আসে। সেটা হচ্ছে এই যে লাস্টের ঘটনাটা যেটা আপনারা পড়ছেন, পটতড়িৎ ক্রিয়া। আমি জানি আপনারা হচ্ছে মডার্ন ফিজিক্স পড়ে আসছেন। মডার্ন ফিজিক্স পড়ে আসার পর আপনারা হচ্ছে ২ টা পার্ট ছিল মডার্ন ফিজিক্স। একটা হচ্ছে রিলেটিভিটি আর হচ্ছে পটতড়িৎ ক্রিয়া। এখন আপনাদের মনে কি কখনো এই চিন্তা জাগছে যে ভাই রিলেটিভিটি এক ধরনের জিনিস আর হচ্ছে পটতড়িৎ ক্রিয়া আরেক ধরনের জিনিস। কিন্তু ২ টা কেন এক চ্যাপ্টারের মধ্যে আসলো? এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে স্যাররা জানে
যারা বই বানাইছে তারা জানে যে হচ্ছে রিলেটিভিটি আপনি বুঝবেন না। রিলেটিভিটি আপনি শুধু পড়বেন, লিখে আসবেন টি ইজ ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আপনি ওই খালি টি দেওয়া থাকলে টি নট বের করা, টি নট দেওয়া থাকলে ভি বের করা, এইটুকুই পারবেন। বাট রিলেটিভিটির ভিতরে যে কি হয়েছে এটা আপনার সব মাথার উপর দিয়ে যাবে। এটা জানতো সবাই। এই কারণে করছি কি এখানে একটা টপিক রাখছি এক্সট্রা করে, ফটোতড়িৎক্রিয়া। কারণ সবাই জানে যে ফটোতড়িৎক্রিয়া সবাই বুঝে। সো একটা চ্যাপ্টার পুরাই কিছুই যদি না বুঝেন তাহলে তো সমস্যা। এই জন্য চ্যাপ্টারের মধ্যে এক্সট্রা করে একটা টপিক ঢুকানো হয়েছে, যেন আপনি হচ্ছে যে এই জিনিসটা মানে চ্যাপ্টার পড়ে যেন কিছুটা মনে হয় যে না ফটোতড়িৎক্রিয়া তো অ্যাটলিস্ট পারি আমি। তো নর্মালি ফটোতড়িৎক্রিয়াটা থাকা উচিত ছিল আসলে এই ভৌত আলোক বিজ্ঞানের কাছে বা হচ্ছে আলোর কোন একটা চ্যাপ্টার হিসেবে, বাট ওইটাকে মডার্ন ফিজিক্সে নেওয়া হয়েছে ওই কারণেই। এনিওয়েজ, যেটা বলতেছিলাম, যখন ফটোতড়িৎক্রিয়া আবিষ্কৃত হয়, ফটোইলেক্ট্রিক এফেক্ট যখন মানব সভ্যতা ডিসকভার করে, তখন দেখা গেল যে এই তিনটা তত্ত্বের কোনো তত্ত্ব দিয়ে হচ্ছে ফটোতড়িৎক্রিয়াকে ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন তখন যেটা হইলো সেটা হচ্ছে নতুন একটা তত্ত্ব দাঁড় করাইতে হলো। এটা হচ্ছে বলা হয় কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব দিয়ে গেছিল হচ্ছে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক বানানটা একটু দেখে নিন। আমি বাংলা বানানে অনেক এক্সপার্ট, এই জন্য ম্যাক্সিমাম সময় বাংলা বানান ভুল হয়। 1900 সালে 1900 সালে হচ্ছে উনি এই থিওরিটা দিয়ে গেছিল। ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি যে ম্যাক্সওয়েলের যে সালটা 1864, এটা কোনো বই 1860 দেওয়া, এমনও বই আমি পাইছি যেখানে 1858 দেওয়া, এমনও বই আমি পাইছি যেখানে 1884 দেওয়া। মানে এইটা এক এক বইতে এক এক রকম লেখা। 1864 বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়, আপনি গুগলে সার্চ করলে 1864 আসবে। তো আমি চেক করার জন্য আরেকবার একটু ধরেন গুগল মামাকে জিজ্ঞেস করি। When was for the first time electromagnetic theory delivered? হ্যাঁ, আমাকে এখানে গুগল মামা বলছে 1865। এনিওয়ে অনেকগুলো অ্যান্সার আসবে, 1864, 65, 58, 60, 84, যার যেটা ভাল লাগে সেটা নিয়ে কইরেন। সো আমি হচ্ছে 1864 টা হচ্ছে ম্যাক্সিমাম বইতে দেখছি। আমাকে এই মাত্র এআই থেকে অ্যান্সার দিছে 1865, which is not right. তো 1864 ধরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই 4টা থিওরি এই পর্যন্ত আসছে। এর মধ্যে 4 নাম্বার যে থিওরিটা আছে কোয়ান্টাম তত্ত্ব, এই তত্ত্বটা আবার সবকিছুকে ব্যাখ্যা করতে পারে নাই। মনে হচ্ছে না ভাইয়া এই কণা তত্ত্ব শুধু 2টা ঘটনা ব্যাখ্যা করতে পারছিল। তরঙ্গ তত্ত্ব হচ্ছে 4টা ঘটনাকে ব্যাখ্যা করছে। তাড়িৎ চৌম্বক তত্ত্ব হচ্ছে 5টা ঘটনাকে ব্যাখ্যা করছে। তাহলে মনে হচ্ছে না ভাইয়া কোয়ান্টাম তত্ত্ব তাহলে 6টা ঘটনা 6টাকেই ব্যাখ্যা করবে। কোয়ান্টাম তত্ত্ব আবার সবগুলাকে ব্যাখ্যা করতে পারে না। কারণ কোয়ান্টাম তত্ত্বের মধ্যে ধরা হইছে আলো এক প্রকার কণা বা আলো একটা পার্টিকেলের মতো ধরা হয়েছে। ওই কণা তত্ত্বে নিউটন যেটা ধরছিল, ম্যাক্স প্ল্যাঙ্ক অলমোস্ট সেরকমই একটা জিনিস ধরছে, জাস্ট একটু কিছু মডিফিকেশন আছে। তো এইটা ধরে কোনি সবকিছু ব্যাখ্যা করতে পারছে? অ্যান্সার হচ্ছে না। এই কণা তত্ত্বের মধ্যে ধরলে আবার এখানে অনেকগুলা ঘটনা আছে, ধরেন 6টা ঘটনা মধ্যে 2-3টা জিনিস সেটা আবার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। সো আজ পর্যন্ত এমন কোন থিওরি বের করা সম্ভব হয় নাই। আজ পর্যন্ত আলো সম্পর্কে এমন একটাও থিওরি কেউ বের করতে পারে নাই, যেই থিওরির সাহায্যে আলোর সবগুলো ঘটনাটাকে ব্যাখ্যা করা যায়। যখন আপনি আলোকে কণা হিসেবে ধরে নিবেন, যেমন কণা তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব, তখন আলোর কিছু ধর্ম ব্যাখ্যা করা যায়। আবার যখন আলোকে আপনি তরঙ্গ হিসেবে ধরে নিবেন, এই যে তরঙ্গ তত্ত্ব বা তাড়িৎ-চৌম্বক তরঙ্গ তত্ত্ব, তখন আলোর অন্য কিছু ঘটনা ব্যাখ্যা করা যায়। বাট আজ পর্যন্ত এমন একটা থিওরিও আসতে পারে নাই, এমন একটা থিওরিও বের হয় নাই, যেটার সাহায্যে আলোর 6টা যে ফান্ডামেন্টাল ঘটনা 6টাকেই এক্সপ্লেইন করা যায়। এজন্য একজন বড় সায়েন্টিস্ট, আমি নামটা ভুলে গেছি, উনি বলছিল যে আলো হচ্ছে খুব অদ্ভুত একটা জিনিস। তো আলোকে যখনই তুমি কণা ধরে কাজ করতে যাবা, তখন দেখবা ও তরঙ্গর মতো তোমার সাথে মানে বিহেভ করতেছে। আর যখন তুমি আলোকে তরঙ্গ ধরে কাজ করতে যাবা, দেখবা ও কণার মতো তোমার সাথে বিহেভ করতেছে।
মানে মেয়েদের মতো আর কি। সরি, ডোন্ট মাইন্ড। হয় না, মেয়েদেরকে আপনি এইটা চিন্তা করে কথা বলতে গেলেন, দেখলেন ও ঠিক উল্টাটা চিন্তা করলো। আলো ঠিক ওইরকম মেয়েদের মতো বৈশিষ্ট্যর মতো, যে ওকে আপনি কণা ধরে কাজ করতে গেলে ও তরঙ্গের মতো কাজ করবে, আপনি ওর তরঙ্গ ধরে কাজ করতে যাবেন ও কণার মতো কাজ করবে। এবং রিয়েলি এরকম অনেকগুলো ঘটনা আছে, আপনি যখন হায়ার ক্লাসে উঠবেন, বড় ক্লাসগুলোতে পড়াশোনা করবেন, তখন আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। তো 2025 আমরা 1900 সালে লাস্ট একটা থিওরি পেয়েছিলাম, তারপর 125 বছর আমাদের পৃথিবীতে চলে গেছে, আজ পর্যন্ত কিন্তু আর একটাও এরকম তত্ত্ব আসে নাই। এই 4টাই তত্ত্ব লাস্ট, এরপর আর কোনো তত্ত্ব নাই। তো আজকে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারটা ভৌত আলোক বিজ্ঞানে আমরা কি করব? ভৌত আলোক বিজ্ঞানে বেসিক্যালি আমরা এই তরঙ্গ তত্ত্ব নিয়ে অনেক কাজ করব, এবং তরঙ্গ তত্ত্বের সাথে তাড়িৎ চৌম্বক তত্ত্ব দুইটা মিলায়ে আমরা যেটা করব, তরঙ্গ তত্ত্ব আসলে কি কি এক্সেপশনাল কাজ করতে পারে। তরঙ্গ তত্ত্বের সাহায্যে আপনি যে প্রতিফলন, প্রতিসরণ, ওইগুলা সূত্রের প্রমাণটা আমরা দেখবো, যে প্রতিফলনের সূত্রে I = R যে হয়, এটা কোত্থেকে আসে। প্রতিসরণে স্নেলের সূত্রটা কোত্থেকে আসে, এটার প্রুফ কি, এটা আমরা তরঙ্গ তত্ত্ব দিয়ে করব। ব্যতিচার, অপবর্তন, এই জিনিসগুলো আমরা তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করব। তারপর আমরা তাড়িৎ চুম্বক তত্ত্বও পড়বো, ম্যাক্সওয়েল যেটা দিয়ে গেছে। তারপর আমরা যেটা করব, এই যে তাড়িৎ কি জানি বলে, ঘটনা যেটা ছিল, ঘটনাটা কোনটা, সমবর্তন, সমবর্তনটাও আমরা এই চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে? সো এবার অনেকগুলা কমেন্ট আসছে। তাহলে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে এই জিনিসপাতিগুলো আসলে করব। এখন একটা জিনিস একটু বলে রাখি, আমাকে যদি জিজ্ঞেস করেন এই 4টা থিওরির মধ্যে সবথেকে পারফেক্ট কোনটা, আমার কাছে মনে হয় তাড়িৎ চৌম্বক তত্ত্ব হচ্ছে সবথেকে পারফেক্ট। কেন? কারণ এটা সর্বোচ্চ পরিমাণ ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারে, 5টা ঘটনা ব্যাখ্যা করা সম্ভব। বাদবাকি আর কোনো তত্ত্ব এতগুলো ঘটনা ব্যাখ্যা করতে পারে না। ওই যে বলছিলাম, ম্যাক্সওয়েল যেখানে কাজ করছে সেখানে সে সবচেয়ে বেশি হাইয়েস্ট রয়ে গেছে, বা সব থেকে বেশি অ্যাকুরেট সেই আছে। তো এখানেও ম্যাক্সওয়েলের অ্যাকুরেসি সব থেকে হাই। তো 4টা তত্ত্বের মধ্যে মাথায় রাখবেন, 1 নাম্বার এবং 4 নাম্বার তত্ত্ব হচ্ছে কণা রূপে আলোকে ব্যাখ্যা করছে, 2 আর 3 নাম্বার তত্ত্ব হচ্ছে তরঙ্গ রূপে আলোকে ব্যাখ্যা করছে। ঠিক আছে? আমাকে বলছে এগুলা কি মনে রাখা লাগবে কিনা, এগুলা মনে রাখা নট ম্যান্ডেটরি যদি আপনি ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড স্টুডেন্ট হয়ে থাকেন। যেমন ভাইয়া বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সো আমার জন্য এগুলা ম্যান্ডেটরি ছিল না। কিন্তু একটু ফ্লেক্স নিচ্ছি, আমি কিন্তু একাডেমিকে থাকতে অনেকবার বায়োলজিতে হাইয়েস্ট পাইছিলাম। তো যারা মনে করেন যে ভাইয়া বুয়েটে চান্স পাই, বুয়েটে পড়বো, ইঞ্জিনিয়ার হব, আমার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তার মানে বায়োলজিতে ভালো না করলেও হবে, বাংলা ইংলিশ অতটা না পারলেও হবে, তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। যারা যারা বুয়েটে ভালো করছে, ইঞ্জিনিয়ারিং ভালো করছে, তারা কিন্তু বায়োলজিতেও তুখর ছিল মোস্ট অফ দ্য কেসেস। আমি আমার যেই রুমে ক্লাস করছি, আমাদের রুমে 75 জন আমরা একসাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাস করছিলাম। 75 জনের মধ্যে আমি যদি ভুল না করে থাকি, অ্যাটলিস্ট 70 জন মেডিকেলে চান্স পাইছে। বাকি 5 জন আমি জাস্ট ধারণা করতেছি, বাট আমার ধারণা 75 জনই চান্স পাইছে। কেন এইটা হইছে? বিকজ এবং তারা ম্যাক্সিমাম হচ্ছে বুয়েটেও প্রথম দিকে ছিল। বুয়েটে ফার্স্ট হয়েছিল যে আমাদের সময় অনিক সরকার, ও আমার সাথে আমার সামনের বেঞ্চে বসে ক্লাস করছে। এনিওয়েজ, তো যারা ভালো করে তারা সব জায়গায় ভালো করে। সো এই হিস্টরি গুলা আমার এখনো মনে আছে, কেমিস্ট্রি বই অনেক সময় অনেক চার্ট থাকে না, যে অনেক অনেক যৌগ বিভিন্ন টাইপের, এগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো ওইগুলা মানুষ যা ধারণা নেয়, আচ্ছা এগুলা গলনাঙ্ক এই সিরিয়ালে বাড়তেছে বা এই সিরিয়ালে কমতেছে। আমার এখনো মনে আছে আমি কেমিস্ট্রিতে মানে জাস্ট অনেকগুলা যখন পরীক্ষা হইতো, পরীক্ষাতে ফার্স্ট হওয়ার জন্য ওই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক শুদ্ধ মুখস্থ করে ফেলছি। তো ওইটা তো মেডিকেলে যে পরীক্ষা দিবে সেও তো মুখস্থ করে না, তা মুখস্থ করছি। এই কারণে যেটা হয়েছে, যখন আমার অ্যাডমিশনের টাইম আসছে, অ্যাডমিশনের টাইম আসার পর তখন আমি শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ছি, মেডিকেলের জন্য আমি কোনো প্রিপারেশন নিই নাই। উইদাউট এনি প্রিপারেশন আমি মেডিকেলের হলে গেছি, মজা করে পরীক্ষা দিয়েছি, ফান করে পরীক্ষা দিয়েছি। তারপরও সরকারি মেডিকেলে চান্স হয়ে গেছে ডিরেক্টলি। কেন? বিকজ ওই যে ইন্টারে হিউজ কষ্ট করছি। তো যারা এই জিনিসটা চিন্তা করেন যে ভাই আমার টার্গেট হচ্ছে মেডিকেল, তো আমি ফিজিক্স ম্যাথ অতটা না ভালো হইলেও হবে, মোটামুটি এক্সাম্পলের গুলা করে চলে যাব, বোর্ডটা জাস্ট পাড়ি দিব। বা যারা টার্গেট ইঞ্জিনিয়ারিং, তারা চিন্তা করেন যে ধুর বায়োলজিতে কোনো রকমের ফোর্থ সাবজেক্ট না পড়লেও হবে। ব্যাপারটা এরকম না, যারা ভালো করে সব জায়গায় ভালো করে। তো এই তথ্যগুলো, এই জিনিসগুলো শুধু জানলাম, মুখস্থ করলাম এরকম না, এটা ফিল করতে হবে, এটার সাথে কি লিঙ্ক আপ আছে, ব্যাপারগুলো সিকোয়েন্স গুলা ধরতে হবে। এই চ্যাপ্টারে এটার সাথে ওই চ্যাপ্টারে ওই জিনিসপাতিগুলোকে রিলেট করে মাথায় একটা হোল ধারণা তৈরি করতে হবে। তাহলে দেখবেন আপনার কাছে অ্যাডমিশন বলেন, বোর্ড পরীক্ষা বলেন, এই পড়াশোনাগুলো সহজ লাগবে, ইজি লাগবে, এনজয়িং মনে হবে। তো এই চ্যাপ্টারের ভূমিকা অনেক বড়, এবং এতক্ষণ ধরে অনেক ভূমিকার জিনিসপাতি বলা হয়ে গেছে। তো আমরা এখন ফিজিক্সের পুরাতন বই পড়লে হবে। ফিজিক্সের পুরাতন বই যদি আপনার
হয়ে থাকে 2018-19 এর পর থেকে হয়ে থাকে তাহলে হবে, কোনো সমস্যা নেই। বাট 2014 সাল পর্যন্ত যে বই ছিল সেই বই নিলে হবে না, কারণ ওইখানে কারিকুলামটা একটু ডিফারেন্ট ছিল। 15 সাল থেকে নতুন বই আসে, কিন্তু 15 সালের যে বইগুলো আসে ওই বইগুলো এনরিচ ছিল না। 16, 17, 18 পর থেকে যায় ভালো মানে এনরিচ বই আসছে, যেটা আপনারা এখন পড়েন হালকা একটু কিছু দিয়ে চ্যাপ্টারের মডিফিকেশন সহ। ঠিক আছে? আচ্ছা, ইসাক স্যারের বইয়ে আছে 1864, তপন স্যারের বই 1860। ওই যে ম্যাক্সওয়েলের যে সালটার কথা বললাম, একজন আমাকে কমেন্ট করছে, ইসাক স্যারের বই আছে 1864, তপন স্যারের বই আছে 1860। সলিউশন কি? সলিউশন হচ্ছে, দেখবেন যদি বোর্ড পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষায় হচ্ছে রেফারেন্স শাহজাহান তপন স্যারের বই, তখন 1860 দেখায়। আর যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়, তখন রেফারেন্স হচ্ছে ইসাক স্যারের বই, অর্থাৎ 1864 দেখাবে। এটার থেকে ভালো কোনো অ্যান্সার আমার কাছে নাই এই মুহূর্তে। ঠিক আছে? ওকে, তো এবার আসি আমাদের তাড়িৎ-চুম্বক তত্ত্ব। ঘড়িতে বাজে 7:43 এবং আমরা ঠিক 8:30 এর দিকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তাড়িৎ-চুম্বক তত্ত্ব নিয়ে যদি বলি, আলোকে একটা তরঙ্গ রূপে চিন্তা করা হয় এবং তরঙ্গটা একটা স্পেশাল তরঙ্গ, সেটা হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গ, যেটা ম্যাক্সওয়েল বলে গেছে। তো এখানে ব্যাপারটা কিরকম চিন্তা করা হয়? চিন্তাটা হচ্ছে এরকম, আমি একটু ব্যাকে যাই বলি। আপনারা তড়িৎ ক্ষেত্র জানেন তাই না? যে ভাইয়া একটা চার্জ যদি থাকে, লাইক ভাই একটা +5 কুলম্ব চার্জ, এটা চারপাশে একটা অঞ্চল তৈরি হয়। একটু সুন্দর করে আঁকা যায় সম্ভবত। এটা চারপাশে এরকম একটা অঞ্চল তৈরি হবে। এই অঞ্চল জুড়ে আমরা কি বলি? আমরা বলি যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। আবার একটা চুম্বক যদি থাকে, ধরলাম একটা ম্যাগনেট আছে, এদিকে ধরেন নর্থ পোল, এদিকে সাউথ পোল, তখন আবার কি তৈরি হয়? এখান থেকে এরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আপনারা পড়বেন সামনের দিকে, নেক্সট কোয়ার্টারে আমরা চৌম্বকের চ্যাপ্টারগুলো আপনাদের পড়াবো ইনশাল্লাহ। সো এটা আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্র। সো আমরা এখানে হচ্ছে ভাইয়া ম্যাথ 4 সাবজেক্ট, তাহলে কি ইঞ্জিনিয়ারিং হবে? কোনো সমস্যা নাই। ম্যাথ যাদের 4 সাবজেক্ট, বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা, ইঞ্জিনিয়ার হইতে পারবো কিনা, আপনি ম্যাথ 4 সাবজেক্ট নিয়ে খুব ইজিলি বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন, যদি আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বোর্ড পরীক্ষায় ভালো মার্কস থাকে। এমনকি আপনি বুয়েটে চান্স পেতে পারেন। আপনাদের মডার্ন ফিজিক্স কে নিছে? মাহিন নিছে না? মাহিনের কিন্তু 4 সাবজেক্ট ছিল হচ্ছে ধরেন হায়ার ম্যাথ। মাহিনের 4 সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ, কিন্তু ও তো বুয়েটে পড়তেছে, তো কোনো টেনশন নাই। ঠিক আছে? তো এখন একটু দেখেন তড়িৎ ক্ষেত্র। আমরা একটা চার্জ রাখলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, একটা চুম্বক রাখলে তার চারপাশে কি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে, তাড়িৎ চুম্বক তরঙ্গ, তো ওই তরঙ্গটা তো সামনের দিকে আগায় যাচ্ছে, তাহলে এই তরঙ্গের সাথে তড়িৎ এবং চুম্বকের নিশ্চয়ই একটা রিলেশন আছে, নাহলে তো নামটা তাড়িৎ চুম্বক তরঙ্গ হইতো না। তো এই রিলেশনটা আসলে কি? এই রিলেশন হচ্ছে, ধরেন মাধ্যমের অনেকগুলো কণা আছে, এটাকে আমি বললাম মাধ্যমের কণা সমূহ। আচ্ছা, এখন এইখানে ঘটনা ঘটলো কি ভাইয়া, এই একটা পয়েন্ট আপনি চিন্তা করলেন, আপনি এই পয়েন্টটাকে চিন্তা করেন, স্পেসিফিক পয়েন্ট। এখন দেখেন আপনি যদি এখানে একটা পয়েন্ট নিতেন, ধরেন আপনি পি বিন্দু নিলেন, তো আপনি যদি এখানে +5 কুলম্ব চার্জ রাখেন, তাহলে কি পি বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র পাবেন। কিন্তু আপনি যদি +5 কুলম্ব বা কোনো চার্জ যদি এখানে না রাখতেন, তাহলে পি বিন্দুতে কোনো তড়িৎ ক্ষেত্র পাইতেন না। আবার আপনি চিন্তা করেন, আপনি চৌম্বক ক্ষেত্রে আরেকটা বিন্দু চিন্তা করেন, ধরেন এটা হচ্ছে পি বিন্দু। সো আপনি যদি চুম্বকটাকে এখানে রাখেন, তখন যদি পি বিন্দুতে চিন্তা করেন, দেখবেন পি বিন্দুতে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, একটা চুম্বক ক্ষেত্রের মান থাকবে। কিন্তু যদি চুম্বকটা না থাকে, তখন কিন্তু এই পি বিন্দুতে কোনো চুম্বক ক্ষেত্র থাকবে না। এখন ধরেন কোন একটা মাধ্যম নরমালি আছে, ওর মধ্যে কোনো তড়িৎ ক্ষেত্র নাই, কোনো চুম্বক ক্ষেত্রও নাই।
এখন আপনার কাছে মনে হচ্ছে কি ব্যাপারটা ভাইয়া, আমি যদি এখানে চারপাশ থেকে কোনো একটা চার্জ আনি, তাহলে এইখানে একটা তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে। আর একটা চুম্বক আনলে তাহলে এখানে চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা কি ভাইয়া এরকম যে কোনো একটা চার্জ তরঙ্গ থাকতে হলে আবার কি করতে হয়, এটা এরকম উপর নিচে কাঁপাকাঁপি করতে হয়। তাহলে ব্যাপারটা কি, আমি এখানে একটা চার্জ এনে এরকম কাঁপাকাঁপি করব, সাথে একটা চুম্বকও নিয়ে আসবো, চার্জ এবং চুম্বককে একত্রে রেখে এভাবে কাঁপাবো, ফলে হচ্ছে মাধ্যমগুলো এর মধ্যে এভাবে কাঁপতে থাকবে, এরকম কিছু কিনা? অ্যান্সার হচ্ছে না ভাই, ব্যাপারটা এরকম কিছু হয় না। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা চার্জিত কণা, ধরেন এটা একটা চার্জিত কণা, ওটা অন্য কালার দিয়ে আঁকি। তো কোনো একটা চার্জিত কণা, ওই কণাটা যখন কাঁপতে থাকে, ধরেন ওই কণাটা কাঁপতেছে, উপরে যাচ্ছে, নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, এরকম চার্জিত কণাটা কাঁপতেছে। ওই চার্জিত কণা যখন কাঁপবে তখন ভাইয়া চিন্তা করেন তো কি হচ্ছে, ওই কণাটা যখন কাঁপবে, ওই কণার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এরকম গোল একটা তড়িৎ ক্ষেত্র। তো ওই কণাটা উপরে গেলে তড়িৎ ক্ষেত্রটা ওইটার সাথে সাথে উপরে যায়, ওই কণাটা নিচের দিকে নামলে ওর সাথে সাথে তড়িৎ ক্ষেত্রটাও নিচে নামে। তাহলে কণাটা যেরকম যখন উপরে নিচে এরকম উঠানামা করতেছে, ওর সাথে সাথে এরকম একটা তড়িৎ ক্ষেত্র, একটা অঞ্চল, তড়িৎ ক্ষেত্রের অঞ্চল, ওইটাও কি উপরে নিচে উঠানামা করতেছে। এইটুকু কি ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার থাকলে ভাইয়া কি একটু কষ্ট করে কমেন্ট করেন যে ভাইয়া ক্লিয়ার। সাফায়েত বলছে ভাইয়া যারা বুয়েটে ফার্স্ট হয় ওনারা কি নিয়ে স্টাডি করেন, সিএসসি নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? বুয়েটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে কোনো সাবজেক্ট আলাদা নাই, সিএসসি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অল্টারনেট সাবজেক্ট বলতে পারেন বুয়েটে। তবে বুয়েটের যদি আপনি বলেন প্রথম 100 জন যদি যারা চান্স পায়, অলমোস্ট 50% ইলেকট্রিক্যাল নেয়, মানে ট্রিপলি, 50% সিএসসি নেয়। আমার ব্যাচের কথাই যদি বলি, আমাদের ব্যাচে প্রথম 10 জনের মধ্যে চিন্তা করলে 6 জন সিএসসি নিছিল, 4 জন ট্রিপলি নিছিল। আবার টোটাল 20 জন, প্রথম 20 জনের মধ্যে যদি চিন্তা করি, 11 জন নিছিল ট্রিপলি, 9 জন নিচ্ছে সিএসসি। তো এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে, বাট অলমোস্ট 50-50 থাকে ব্যাপারটা। তো অনেকে বলছে ক্লিয়ার, আমি আরেকবার একটু বলি। ধরেন আপনি যদি এই চার্জটাকে এইখানে না নিয়ে চার্জটাকে একটু নিচে নামান, একটা চার্জ কি থাকে, চার্জের চারপাশে একটা অঞ্চল থাকে, যে অঞ্চলটাকে সে প্রভাবিত করতে পারে, অন্য কোনো চার্জ আনলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এই অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। আপনি এই চার্জটাকে একটু নিচে নামান, ওর সাথে সাথে কি ওর প্রভাবিত অঞ্চলটাও একটু নিচে নামবে, ওইটাকে একটু উপরে উঠাইলে প্রভাবিত অঞ্চলটাও উপরে উঠবে। তো আপনি এই চার্জটাকে নিয়ে যদি উপর নিচে এরকম উঠানামা করান, তাহলে ওর সাথে সাথে এটার চারপাশে একটা অঞ্চল আছে, যে অঞ্চলটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। ও উপরে উঠলে ওর সাথে সাথে তড়িৎ ক্ষেত্রটা উপরে উঠবে, ও নিচে নামলে ওর সাথে সাথে তড়িৎ ক্ষেত্রটাও নিচে নামবে। এইটা যদি বুঝে থাকেন, এবার আমি সেকেন্ড জিনিসটা বলবো। সেকেন্ড জিনিসটা কি, আপনারা এই জিনিসটা পড়ে আসছেন ক্লাস 9-10-এর চ্যাপ্টার 12-এ। 9-10-এর চ্যাপ্টার 12, আমি একটু এখানে বলি। 1819 সাল মানব সভ্যতার বিজ্ঞানের ইতিহাসের অন্যতম একটা সময় ছিল। ওয়েরস্টেড নামে একজন সায়েন্টিস্ট খুবই অস্বাভাবিক একটা ঘটনা আবিষ্কার করে। সায়েন্টিস্টটার নাম ছিল হচ্ছে ওয়েরস্টেড। কে কে মনে পড়ছে, কার কার অলরেডি মনে পড়ছে ভাইয়া কি নিয়ে কথা বলতে যাচ্ছি? ওয়েরস্টেড হচ্ছে এইরকম একটা ঘটনা ঘটাইছিল, আমি যদি একটু বলি। ধরেন এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, তখন কি হয় ভাইয়া, চারপাশে এইরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা সবার প্রথমে ওয়েরস্টেড আবিষ্কার করছে। ডান হাতের বুড়ো আঙ্গুলের দিকে যদি কারেন্ট ধরি, তাহলে বাদ বাকি 4টা আঙ্গুল এভাবে ঘুরায় পেঁচায় হচ্ছে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেটার দিককে নির্দেশ করে। তাহলে চিন্তা করেন, আপনি যখন বলতেছেন যে ভাইয়া একটা চার্জ উপরে যাচ্ছে, চার্জের গতি মানে কি কারেন্ট না? আমরা কারেন্ট বলতে কি বুঝি, যখন কোন একটা রাস্তার মধ্যে কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ দৌড়ায় যায়, চার্জ যখন গতিশীল হয় তখন তো এখানে কারেন্ট তৈরি হয়। চার্জের গতি মানেই কারেন্ট। সো এই চার্জটা যখন উপরে উঠতেছে তখন কি উপরের দিকে কারেন্ট, চার্জ যখন নিচের দিকে নামছে নিচের দিকে কারেন্ট। তার মানে কি এখানে উপরে বা নিচের দিকে অলওয়েজ একটা কারেন্ট চলতেছে। যদি চার্জটা উঠানামা করে তাহলে এখানে একটা কারেন্ট তৈরি হয়ে গেছে, এবং যতক্ষণ পর্যন্ত কারেন্টটা থাকবে, এটা যদি উপরের দিকে হয় তাহলে উপরের দিকে যদি চার্জটা যায়, ধরলাম চার্জটা পজিটিভ চার্জ,
তো উপরের দিকে যখন যাবে তখন এই দিক বরাবর হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আবার চার্জটা যখন নিচের দিকে যাবে তখন উল্টো দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তার মানে কি এখানে অলওয়েজ এই বরাবর অথবা তার উল্টো বরাবর একটা চৌম্বক ক্ষেত্র অলওয়েজ কাজ করতেছে। তাহলে ঘটনাটা কি হলো দেখেন, এই কণাটা যখন এরকম উঠানামা করতেছে, ওখানে তড়িৎ ক্ষেত্র উঠানামা করতেছে, মানে তড়িৎ ক্ষেত্রের পরিমাণটা উপরে নিচে যাচ্ছে, একই সাথে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তার মানে এই জিনিসটা বুঝে গেলাম, এই চার্জটা উঠানামা করার কারণে এখানে একটা তড়িৎ ক্ষেত্র বা একটা চুম্বক ক্ষেত্র দুইটাই তৈরি হয়েছে। এইটুকু তো নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি এইটুকু বুঝে থাকেন, অ্যাটলিস্ট এইটুকু বুঝে থাকেন, তাহলে ভাইয়াকে একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ ভাইয়া এইটুকু মোটামুটি বুঝতে পারছি। একজন বলছে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ বলরেখা কি সেম কিনা, অ্যান্সার হচ্ছে না। তড়িৎ ক্ষেত্র এক জিনিস, চৌম্বক ক্ষেত্র টোটালি ডিফারেন্ট জিনিস। তড়িৎ ক্ষেত্রে আলাদা তড়িৎ বলরেখা আছে, চৌম্বক ক্ষেত্রে আলাদা চৌম্বক বলরেখা আছে। যে আরেকটু ক্লিয়ার করতে হয় আমাকে, আমি এইভাবে বলবো। এই যে দেখেন, আমরা যখন চিন্তা করি একটা চার্জ, ধরেন একটা চার্জ আছে +10 কুলম্ব চার্জ, তার চারপাশে আসলে কি হয়, ওইটার চারপাশে এরকম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তাই না? তো ওই তড়িৎ ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, ওই তড়িৎ ক্ষেত্রের বল রেখাগুলো কিরকম হয়, এই যে এই রকম, এগুলো হচ্ছে তড়িৎ বল রেখা, চারদিকে ছড়ায় পড়ে, এগুলো হচ্ছে তড়িৎ বল রেখা। আর আপনি যখন চুম্বক নিয়ে কাজ করতেছেন, এই যে চুম্বক, এগুলো হচ্ছে চুম্বক বল রেখা, চুম্বক বল রেখা। আমরা চ্যাপ্টার 4-এ যখন যাব সেকেন্ড পেপারে, তখন আমরা এগুলো ডিটেলসে দেখবো, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, তড়িৎ বল রেখা বা ইলেকট্রিক ফোর্স লাইন। তো যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তো এই কণাটা যখন উপরে নিচে ওঠানামা করতেছে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট পার্টিকেলের ক্ষেত্রে চিন্তা করেন তো, মানে এই কণাটার সামনে মাধ্যমের অনেকগুলো কণা আছে। এখন এই কণাটা যখন এইখানে আছে, চার্জটা যখন এখানে আছে, তখন কি এই পার্টিকেলটার কাছাকাছি আছে, তখন ওর কারণে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেটা খুব শক্তিশালী হবে। কারণ স্থির তড়িতে আপনারা পড়ছেন না, এই জিনিসটা আপনারা পড়ার কথা স্থির তড়িতে, যে ভাইয়া এই একটা সূত্র আছে, E is equals to 1/4 পাই, 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কয়ার। তো আপনি সোর্স থেকে, উৎস থেকে দূরত্ব যত বাড়বে তত কি আপনার প্রাবল্য কি হবে, প্রাবল্য হচ্ছে তত কমবে। তাহলে দেখেন খেয়াল করে, আমরা যখন এই চার্জটা এই জায়গায় আছে ও এই পয়েন্টটার কাছাকাছি আছে, তাহলে দূরত্ব কম, এখানে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডটা বেশি তৈরি হবে। যখন ও একটু উপরের দিকে উঠবে তখন কি হবে, এখানে ইলেকট্রিক দূরত্বটা বেড়ে গেছে, দূরত্বটা এখান থেকে এখানে দূরত্বটা বেড়ে যাবে। দূরত্ব যদি বাড়ে তাহলে কি তড়িৎ ক্ষেত্রের মানটা কমে যাবে। তো এইরকম কি হবে, এইখানে হচ্ছে চার্জটা উপরে উঠানামা, উপরে নিচে উঠানামা করবে। যখন উপরে যাচ্ছে তখন আস্তে আস্তে তড়িৎ ক্ষেত্রের মান কমতেছে, যখন নিচে নামতেছে তখন ওর কাছাকাছি আসতেছে, মানে তড়িৎ ক্ষেত্রের মান বাড়তেছে। আবার এখানে চলে আসে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র, তারপর আবার কমবে আবার বাড়বে। তার মানে কি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নিয়ে যদি আমি একটা গ্রাফ চিন্তা করতাম, তাহলে গ্রাফটা কিরকম হইতো, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নিয়ে যদি একটা গ্রাফ চিন্তা করি, ওই গ্রাফটা আসতো অলমোস্ট এরকম। সময়ের সাথে সাথে এই তড়িৎ ক্ষেত্রের মানটা কখনো বাড়তো, কখনো কমতো, জিরো হয়ে নিচে যেত, উপর আসতো, এইরকম ব্যাপারটা বারবার রিপিট হইতো। ঠিক আছে, কেন রিপিট হইতো, কারণ হচ্ছে যখন চার্জটা সেন্টারের কাছাকাছি আসতেছে তখন দূরত্বটা কমে সবচেয়ে কম দূরত্ব, তখন ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র পাচ্ছে। আবার যেতে যেতে যখন অনেক নিচে চলে গেছে তখন দূরত্ব অনেক বেড়ে গেছে, তড়িৎ ক্ষেত্রটা অলমোস্ট শূন্যের কাছাকাছি চলে গেছে। এই কারণে তড়িৎ ক্ষেত্রের মান এখানে কম বেশ হয়। ঠিক একই রকম ভাবে চিন্তা করেন, এখানে চার্জ যখন দৌড়ায়, চার্জ যখন উপরে উঠে বা নিচে নামে, চার্জের বেগ যত বেশি হয়, চার্জটা যত স্পিডে দৌড়ায়, তত কি হয় ভাইয়া, তত হচ্ছে কারেন্টটা বেশি তৈরি হয়। কারণ কারেন্টের একটা সূত্র আছে, আপনারা এটা জানেন কিনা জানি না। কারেন্টের সূত্র I is equals to NAVE, এটা কি আপনারা জানেন? I হচ্ছে কারেন্ট, আর V হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, এখানে ই না দিয়ে চাইলে আপনি কিউ দিতে পারেন, মানে যেই চার্জ নিয়ে কাজ করছেন সেটা, অফ চার্জ।
বাংলা এটাকে বলা হয় তারণ বেগ। কে কে জানেন তারণ বেগ সম্পর্কে? তারণ বেগ জানেন? হ্যাঁ, এই যে জানেন, অনেকেই বলছে জানে। তাহলে চিন্তা করেন তো, এইখানে যখন এই চার্জিত কণাটা কাঁপতেছিল, সরল ছন্দু স্পন্দনের কম্পন চিন্তা করেন। সরল ছন্দু স্পন্দনের ক্ষেত্রে মাঝখানে যখন যায়, মাঝখানে কি বেগটা সর্বোচ্চ থাকে? তাহলে কণাটা যখন মাঝখান দিয়ে পাস করতেছে, বেগটা হাইয়েস্ট। তখন বেগ যদি হাইয়েস্ট থাকে, কারেন্টটা সর্বোচ্চ। আর কারেন্ট যদি সর্বোচ্চ হয়, তাহলে তার চারপাশে কি চুম্বক ক্ষেত্রটা সর্বোচ্চ হবে। তখন এখানে কি হাইয়েস্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, বা চৌম্বক ক্ষেত্রের মানটা এখানে অনেক বেশি হবে। কিন্তু যখন এটা আস্তে আস্তে চার্জটা নামতে নামতে প্রান্তের দিকে গেছে, তখন কি বেগটা কমতে কমতে শূন্যের কাছাকাছি হয়ে যায়। বেগটা যখন শূন্যের কাছাকাছি হয়ে যায়, তখন কি কারেন্টটাও কি শূন্য হয়ে যায়। কারেন্ট যদি শূন্য হয়ে যায়, চৌম্বক ক্ষেত্রটাও কি জিরো হয়ে যায়। তাহলে এই চার্জটা যখন উঠানামা করবে, এক এক সময় বেগ এক এক রকম, ফলে কারেন্টটাও এক এক রকম। দুই প্রান্তে কারেন্টটা একদম শূন্যের কাছাকাছি তৈরি হয়, মাঝখানে কারেন্টটা সর্বোচ্চ পরিমাণ তৈরি হয়, এবং কারেন্ট যেখানে বেশি সেখানে চুম্বক ক্ষেত্রও বেশি। ফলে এখানে মাঝখান দিয়ে অতিক্রম করার সময় সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র এই পয়েন্টে তৈরি হয়, আর দুই প্রান্তে যাওয়ার ফলে এখানে চুম্বক ক্ষেত্রটা জিরো হয়ে যায়। ফলে আমি যদি চুম্বক ক্ষেত্রেরও গ্রাফ আঁকি, এইরকম একটা গ্রাফ চুম্বক ক্ষেত্র আমাকে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এইটুকু কি হচ্ছে বলা যায়? ভাই, আলোর তত্ত্ব এর আর তিনটা কোথায়? আপনি তো বলছেন আলোর তত্ত্ব সাতটা। আলোর তত্ত্ব সাতটা কই বলছি? এ তো আমি আজকে প্রথম শুনলাম। আমাকে একজন বলছে আমি নাকি বলছি আলোর তত্ত্ব সাতটা। আমি বলছি চারটা। আমি নিজেই তো ভয় পেয়ে গেলাম, আমি সাতটা কোন দিন বললাম আবার। তো এইভাবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হয়। এটা কোন জায়গায় তৈরি হয়েছে? এই যে মাধ্যমের কণাগুলো ছিল, এই যে মাধ্যমের কণাগুলো, এই চার্জটা উঠানামা করার ফলে মাধ্যমের এই কণাতে, এই কণার মধ্যে যেইটুকু পরিমাণ হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র পাচ্ছি, যেইটুকু পরিমাণ চুম্বক ক্ষেত্র পাচ্ছি, কখনো এখানে তড়িৎ ক্ষেত্র বেশি, কখনো কম, চেঞ্জ হচ্ছে, পরিবর্তনশীল হচ্ছে। ওইটাকে টাইমের রেসপেক্টে আঁকছি। এখানে চুম্বক ক্ষেত্র যেইটুকু তৈরি হচ্ছে, এটা কখনো বাড়ে কখনো কমে, সেটুকু টাইমের রেসপেক্টে আঁকছি। তবে এইটা শুধুমাত্র এখানে থেমে থাকে না। এই কণা থেকে এইটা আবেশ প্রক্রিয়ায় তার পাশের কণায় যায়, তারটা তার পাশের কণায় যায়, তারটা তার পাশের কণায় যায়। এইভাবে হচ্ছে একটা কণা থেকে আরেকটা কণায় এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মানটা ছড়ায় পড়ে। ফলে তরঙ্গ আকারে এটা সামনের দিকে এভাবে অগ্রসর হইতে থাকে। সো এইটাই হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গের থিওরি বা তাড়িৎ চৌম্বক তরঙ্গের তত্ত্ব, যে একটা চার্জ যখন এভাবে কাঁপতে থাকে, তার ফলে চারপাশে হচ্ছে এরকম তাড়িৎ চৌম্বক একটা কম্পন তৈরি হয়, অর্থাৎ এই মাধ্যমের কণাগুলোর মধ্যে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রে একটা মান পাওয়া যায়, এবং এই মানটা হচ্ছে অসিলেটিং বা কম্পনশীল। মানটা ফিক্স না থেকে তড়িৎ ক্ষেত্রের মান বাড়ে কমে, চুম্বক ক্ষেত্রের মান বাড়ে কমে। তো এই মানটা আবার এই একটা কণাতে ফিক্স না রেখে আস্তে আস্তে এই ঘটনাটা বা এই বৈশিষ্ট্যটা আস্তে আস্তে সামনের কণাগুলোর মধ্যে ছড়ায় পড়ে। তো এইভাবে ছড়ায় পড়তে পড়তে সামনের দিকে হচ্ছে এই মানগুলো ছড়ায় পড়ে, বা কিভাবে বলবো, ব্যাপারটা এরকম যে এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মানের যে ব্যাপারটা, এটা এই কণা থেকে তার পাশে কণায় ট্রান্সমিট হয়, পাশের কণা থেকে তার পাশের কণায় পাস হয়, তার পাশের কণায় পাস হয়, একটার পর একটা এরকম কণাগুলোর মধ্যে দিয়ে এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মানটা পাস হইতে হইতে অনেক অনেক দূরে চলে যায়। সূর্য থেকে আলোটা আমাদের পৃথিবী পর্যন্ত আসে, মাঝখানে কোনো মাধ্যম নাই। তো মাধ্যম নাই, তাহলে ভাই আপনি যে এখানে কণা আঁকছেন, এই কণাটা কি কণা? এই কণাগুলো হচ্ছে কাল্পনিক কণা। এবার একটু মাথায় রাখেন, এই যে এই কণাগুলো আঁকছি, এই কণাগুলো হচ্ছে কাল্পনিক কণা। এগুলো হচ্ছে কাল্পনিক কণা। এই কণাগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নাই। কেন ভাই এই কথাটা বলতেছি? বাস্তব কণা যদি হইতো, মানে রিয়েলি যেগুলো আমরা ধরেন বায়ুর কণা, মানে বায়ুর কণা বলতে কি বোঝায়? অক্সিজেন বুঝাই, নাইট্রোজেন বুঝাই। এই ধরনের কণা যদি হইতো, তাহলে কি হইতো? ওই কণাগুলোর মধ্যে দিয়ে তরঙ্গটা পাস করতে থাকলে আস্তে আস্তে কি তার প্রপার্টি নষ্ট হয়ে যেত না? মানে ওই মাধ্যমের কণাগুলো ওই শক্তিটাকে শোষণ করে নিত, অ্যাবজর্ব করে নিত। যেমন যেটা হয়, আপনি যদি শব্দ কথা চিন্তা করেন, শব্দ তরঙ্গ, আমি যখন শব্দ কথা বলতেছি, এই কথাটা আমি যদি এখান থেকে দাঁড়াই, হয়তো 10 মিটার 20 মিটার যাওয়ার পর এই কথাটা শোনা যাবে না। কেন শোনা যাবে না? বিকজ মাধ্যমের কণাগুলো ওই তরঙ্গের শক্তিটাকে অ্যাবজর্ব করে নেয়, শুষে নেয়। কিন্তু এইখানে যে কণাগুলো, এগুলো হচ্ছে কাল্পনিক কণা। ফলে এইখানে এই বিন্দুতে যেইটুকু তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এটাই তার পাশের কণায় এক ফোঁটাও না কমে একদম এক্স্যাক্টলি সেম মান ধরে রেখে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে।
এই তরঙ্গটা সঞ্চালন হওয়ার জন্য অ্যাকচুয়াল কোনো মাধ্যম দরকার হয় না, কাল্পনিক কিছু কণা আছে, কাল্পনিক আমরা ধরে নিছি যে এখানে কিছু কণা, এই কাল্পনিক কণাগুলোর মাধ্যমে হচ্ছে এই তরঙ্গটা সামনের দিকে আগায় যায়। যেহেতু এটা বাস্তবে এটার অস্তিত্ব নাই, কাল্পনিক একটা মাধ্যম, এই কাল্পনিক মাধ্যমটাকেই ১৬৭৮ সালে হাইগেন্স একটা মাধ্যম বলছিল, কাল্পনিক কণাগুলোকে নিয়ে উনি একটা মাধ্যম চিন্তা করে, যে মাধ্যমের নাম উনি দিয়েছিল ইথার। ওই মাধ্যমের নাম কি ছিল? ইথার। সো আমি একটু কথাটা এই পাশে লিখে ফেলি। কাল্পনিক কণাগুলো নিয়ে, কাল্পনিক কণাগুলো নিয়ে হাইগেন্স, দন্তাসটা দিয়েন কিন্তু মনে করে, হাইগেন্স যে মাধ্যম চিন্তা করেছিলেন তাই হলো ইথার। এবার কি বুঝতে পারছেন ইথার জিনিসটা কি? ইথার বলতে যে কিছু, আপনারা অনেক সময় পড়ে থাকেন ইথার বলতে কিছু নাই, আমিও সেটাই বলছি, এটা কি কি জিনিস? কাল্পনিক মাধ্যম, এটার বাস্তব অস্তিত্ব, এটা কাল্পনিক থিওরি। তো আমরা যেটাকে বলতেছি যে এখানে অনেকগুলা কণা আছে, কণাগুলো কাঁপতেছে, আসলে সূর্য থেকে পৃথিবীর মাঝে তো এরকম কোনো কণা নাই, এগুলো কাল্পনিক কণা। এবং সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো আসতেছে, শক্তিটা অলমোস্ট সেম রয়ে যাচ্ছে, কেন? কারণ হচ্ছে এই কণাগুলো যদি বাস্তব কণা হইতো তাহলে তো এটা শক্তিটাকে অ্যাবজর্ব করে যেত, পৃথিবী পর্যন্ত আলোটা শক্তিটাই পৌঁছাইতো না, কিন্তু এগুলো কাল্পনিক কণা, এই জন্য এটার মধ্যে শক্তি অ্যাবজর্ব হয় না, অ্যাজ ইট ইজ শক্তিটা আমাদের কাছে চলে আসে। ঠিক আছে? কেমিস্ট্রিতে আপনারা ইথার পড়ছেন, বাট ওইটা একটা যৌগ, ওইটা ডিফারেন্ট জিনিস। এই ইথার এটা আরেকটা জিনিস, মানে একই জিনিস ধরেন থাকে না যে আপনি বি দিয়ে হয়তো কেমিস্ট্রিতে একটা সিম্বল বোঝায়, বোরন বোঝায়, আবার বি দিয়ে এখানে হচ্ছে আয়তন গুণাঙ্ক বোঝায়, মানে আয়তন গুণাঙ্ক এক জিনিস, বোরন আরেক জিনিস, কিন্তু সিম্বল দুইটা সেম হয়ে গেছে। এখানেও ব্যাপারটা এরকম, ইথার, কেমিস্ট্রির ইথারের সাথে ফিজিক্সের ইথারের কোনো সম্পর্ক নেই, ওই ইথার একটা যৌগ, আর এই ইথার হচ্ছে একটা কাল্পনিক মাধ্যমের নাম। ওকে, এখন তাহলে চিন্তা করেন, মাইকেলসন মরলি নামক দুইজন সায়েন্টিস্ট ছিল, যারা পরীক্ষার সাহায্যে প্রমাণ করছিল যে ইথার নামে কোনো মাধ্যমের কোনো অস্তিত্ব নাই। ওনারা এটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করছে। প্রমাণ করার পর কিছুদিন পর আবার ওনাদের এই প্রমাণটা ভুল বলে প্রমাণিত হয়েছে। দ্যাটস ওয়াই এখনকার দিনে আর মাইকেলসন মরলি পরীক্ষাটা ওইভাবে পড়ানো হয় না, কিন্তু দেখবেন আপনাদের বইতে এখনো ওই মাইকেলসন মরলির পরীক্ষা বা ওই জিনিসপাতিগুলো রয়ে গেছে, কারণ আমাদের দেশের বই আপডেট হইতে অনেক দিন লাগে। হ্যাঁ, বাংলাদেশ তো অনেক উন্নত দেশ। তো আমরা এইটুকু পর্যন্ত মোটামুটি ধরে নিলাম, কিন্তু এই যে আপনারা বলতেছেন বা ভাইয়া বলতেছি যে এটা কাল্পনিক মাধ্যম, কাল্পনিক কণা, আসলে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এইটাকে একেবারে এই কণাগুলোর অস্তিত্ব নাই এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে এখানে আসলে অবশ্যই কোনো না কোনো মাধ্যম, কোনো না কোনো কণা আছে, বাট ওই কণাগুলোকে ধরা যায় না, ওই কণাগুলোকে ছোঁয়া যায় না, মানে ওই কণাগুলোর অন্য কিছু বৈশিষ্ট্য আছে। জগতের সবকিছু যে আমরা হাতে ধরতে পারবো, সবকিছু যে ভর থাকবে, ওজন থাকবে, এমন নাও হইতে পারে। এখানে যে কণাগুলো আছে, এই কণাগুলো হয়তো ভর নাই, কিন্তু এই কণাগুলো কাল্পনিক কণা হইলেও এদের কিন্তু তড়িৎ ধর্ম আছে, এদের আবার চুম্বক ধর্ম আছে, এবং এগুলোর মানও আছে। কিভাবে? প্রমাণ দিই। দেখেন, আপনি পড়ে আসছেন না যে ভাইয়া এফসাইলন নট পড়ছেন কি পড়েন নাই? কে কে এফসাইলন নট পড়ছেন আমাকে একটু কমেন্ট করে জানান। এই জিনিসটার মান এরকম না, 8.854 10⁻⁻12 পড়ছেন কিনা? এককটা কি? একক হচ্ছে নিচে ছিল তো, তাহলে আমাদের যদি ওইটা উপরে যায় তাহলে হবে হচ্ছে কুলম স্কয়ার, তারপর হচ্ছে নিউটনটা নিচে নামবে, মিটার স্কয়ারটা নিচে নামবে, এরকম হওয়ার কথা। এটা পড়ছেন না? পড়ছেন। তাহলে এপসাইলন নট কি ছিল? শূন্য স্থানে তড়িৎ ভেদন যোগ্যতা। শূন্য স্থানে তড়িৎ ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন নট। এখন এপসাইলন নট বলতে কি বোঝায়, তড়িৎ ভেদন যোগ্যতা বলতে কি বোঝায় যদি জিজ্ঞেস করি, ম্যাক্সিমাম মানুষ কোনো অ্যান্সার দিতে পারে না, বলে কি এটা একটা তড়িৎ ধর্ম, মাধ্যমের তড়িৎ ধর্ম, এইটুকুই হাইয়েস্ট অ্যান্সার, এটা শূন্যস্থানের মান হচ্ছে এত। তাহলে আপনাকে আমি যদি একটু সহজে বলি,
আমি আজকে পড়ার বাইরে কথাবার্তা অনেক বেশি বলতেছি, কারণ আমি আজকে খুব রিল্যাক্সে ক্লাস দিতে পারতেছি, কারণ এই চ্যাপ্টারের ফুল প্লেলিস্ট মানে গত বছর আর্কাইভে আপনি আমারটাই পাবেন। তো আমি কোনো কিছু মিস দিলে বলে দিব গত বছর আর্কাইভে তো ছিল। তো আমার জন্য টেনশন একটু কম, অনেক ডিটেলসে বলতে পারতেছি। এনিওয়েজ, সো আমরা যদি চিন্তা করি তড়িৎ ভেদনযোগ্যতা জিনিসটা কি ছিল, ভেদনযোগ্যতা হচ্ছে মাধ্যমের তড়িৎ বাধা। মাধ্যমের তড়িৎ বাধা, কেন তড়িৎ বাধা বলতেছি, দুইটা চার্জ ধরেন 5 কুলম 6 কুলম, দুইটা চার্জের মাঝখানে একটা তড়িৎ বল আপনি চিন্তা করলেন, কিভাবে করবেন, ওই যে কুলম্বের সূত্র 1/4π Q1 Q2/r², এটা দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন, তাই না? এখন ভাই একটু চিন্তা করেন তো, যদি দুইটা মাধ্যমের মানে দুইটা চার্জের মাঝখানে যে মাধ্যমটা থাকে, সেই মাধ্যমটা যদি শূন্য স্থান হয়, তাহলে যতটুকু বল পাবেন, যদি শূন্যস্থান না হয় অন্য কোনো মাধ্যম হয়, তাহলে বলটার পরিমাণ কি একটু কমে যায় না? কারণ যত অন্য মাধ্যমের দিকে যাবেন এপসাইলনের মানটা তত বাড়ে, আর 1/4 নিচে থাকার কারণে আস্তে আস্তে বলটা কমে যায়। তাহলে এপসাইলন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে দুইটা চার্জের মাঝখানে আকর্ষণ বা বিকর্ষণ বলকে বাধাগ্রস্ত করে, আকর্ষণ বা বিকর্ষণ বলকে বাধাগ্রস্ত করে। একজন আমাকে কমেন্ট করছে এই সিম্বলটার নাম কি, এটার নাম হচ্ছে এফসাইলন। এফ সাইলন। সো এইটা আসলে কোনো একটা মাধ্যমের তড়িৎ ধর্ম, যে মাধ্যমটা দুইটা চার্জের মাঝখানে আকর্ষণ বিকর্ষণ বলকে কতটুকু বাধাগ্রস্ত করে, সেই ধর্মটাই হচ্ছে এপসাইলন। এখন যেই কথাটাতে আসতেছিলাম, আপনি যদি এইটা ধরেই নেন যে ভাইয়া শূন্য স্থান বলতে, শূন্য স্থান মানে আমাদের ইথার বলতে কিছু নাই, শূন্য স্থানে আসলে কোনো কণাই নাই, কোনো পার্টিকেল টার্টিকেল কিচ্ছু নাই, আপনি যেটা ধরে নেন, তাহলে শূন্য স্থানে এই এপসাইলনের মান আসলে কোত্থেকে? শূন্য স্থানে এপসাইলনের মান কি হওয়া উচিত? 0 হওয়া উচিত না? কারণ শূন্য স্থানে যদি কোনো কণাই না থাকে, তাহলে ও কিভাবে দুইটা চার্জের মাঝখানে আকর্ষণ বিকর্ষণকে বাধাগ্রস্ত করবে? ওই তো কোনো বাধাই থাকার কথা না। কিন্তু আপনি বলতেছেন শূন্য স্থানে আকর্ষণ বিকর্ষণকে বাধাদানকারী বৈশিষ্ট্যের মান হচ্ছে এত। তার মানে শূন্য স্থানেও কিছু একটা আছে। ওই কিছু একটার ভর নাই, কিছু একটার ওজন নাই, ওটাকে ছোঁয়া যায় না, দেখা যায় না। বাট কিছু একটা আছে বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। ওই বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি কিছু একটাকেই 1678 সালে, কত 400 বছর আগে হাইগেন্স কিছু একটা ধরে গেছিল, দ্যাট ওয়াজ ইথার। আই থিঙ্ক আপনারা এখন কিছুটা ধরতে পারছেন যে ভাই ইথার জিনিসটা কি ছিল। ঠিক একই রকম ভাবে চিন্তা করেন, শূন্যস্থানের চৌম্বক ধর্মও কিন্তু আছে। এটার মান কত? 4π10⁻⁻7। আমি যদি ভুল করে না থাকি, এটার একক মোস্ট প্রবাবলি টেসলা পার অ্যাম্পিয়ার স্কয়ার। তো এই যে শূন্য স্থানের চৌম্বক ধর্মও কিন্তু আছে। তো এই চৌম্বক ধর্মটা কি, দুইটা মানে দুইটা ম্যাগনেটের মাঝে এই মিউ এর মানটা চৌম্বক প্রবেশ্যতা বলা হয়। চৌম্বক প্রবেশ্যতা যত বেশি হবে, দুইটা চুম্বক পরস্পরকে তত বেশি আকর্ষণ করবে। তাহলে আপনার যদি শূন্য স্থানে কোনো ভর না থাকে, শূন্য স্থানে যদি কিছুই না থাকে, তাহলে শূন্য স্থানে এই আকর্ষণ করার ধর্মের মান কোত্থেকে আসলো? দ্যাট মিনস এখানে নিশ্চয়ই কিছু একটা আছে which cannot be felt, which cannot be touched, but there is something। এবং এই সামথিংটাই হচ্ছে ইথার বলে 1678 এ কল্পনা করা হয়েছে। এটা নিয়ে আরো অনেক জটিল অনেক কিছু সুন্দর জিনিসপাতি আছে। আপনারা ফ্রি এনার্জি পড়বেন, ডার্ক এনার্জি পড়বেন, আর অনেক সুন্দর কনসেপ্ট আছে। তো বলা হয় না যে আমাদের আসলে এসিতে প্রবলেম কিনা রেখে বন্ধ করে দিতে পারে। তো আমাদের ইমাজিনেশন বা আমাদের এই পর্যন্ত আবিষ্কার হওয়া জিনিসপাতির বাইরেও আরো অনেক কিছু আছে। এই জন্যই দেখেন এই জিনিসপাতিগুলোকে একদম বইয়ের শেষ দিয়ে মডার্ন ফিজিক্স, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এগুলো কেন লাস্টের দিকে রাখতে, বিকজ আমরা এখনো ওইগুলাতে অতটা ডেভেলপ মানে সবকিছু এখনো জেনে শেষ করতে পারিনি, এখনো আস্তে আস্তে আমরা জানতেছি। তো এই যে মিউ মিউ নিয়ে আপনারা সামনে ক্লাসগুলোতে পড়বেন। আমাদের কোয়ার্টার 5 এর প্রথম দিকেই সম্ভবত প্রথম চ্যাপ্টারই পড়ানো হবে ম্যাগনেটিজম নিয়ে, যেটা কিনা আমাদের ফিজিক্স সেকেন্ড ইয়ার বইয়ে চ্যাপ্টার 4 এন্ড 5। চ্যাপ্টার 4 আর 5 পড়ার সময় এই জিনিসটা একদম হাফেজ হয়ে যাবেন, এতবার পড়বেন। আপাতত আপনারা জানেন না এটা চৌম্বক প্রবেশ্যতা, জাস্ট এইটুকু জেনে রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত আমরা গেলাম। তাহলে আমরা কি কি পড়লাম সোফার? আমরা আসলে আজকে সারাদিন গল্প করছি ভাই, আসলে গল্প ছাড়া কিছুই করি নাই। বাট এই গল্পগুলো না জানলে আপনি চ্যাপ্টারের সামনের দিকে পড়াটা আপনার তো ভালো লাগবে না, ফিল করতে পারবে না। তো আমরা এবং আমার কাছে এই জিনিসটা স্পেশালি এই কারণে মনে হয়, মানে ওই যে আলো নিয়ে কথা বলতেছিলাম না, যে আলো সম্পর্কে আমরা এখনো জানি না। আলোর এই যে এতগুলা ঘটনা আমরা দেখছি, এগুলোকে ব্যাখ্যা করার জন্য 4টা তত্ত্ব আসছে। বাট আজ পর্যন্ত এমন একটা তত্ত্ব
বের করা সম্ভব হয়নি। 2025-এ এসেও আমরা এমন একটাও তত্ত্ব জানি না যেই তত্ত্বের সাহায্যে আলোর সবকিছুকে ব্যাখ্যা করা যাবে। এটা এখনো রহস্য রয়ে গেছে। এবং চিন্তা করেন আল্লাহ পাক যখন কখনো পবিত্র কোরআনে নিজের বর্ণনা দেন, তখন দেখবেন এই আলোর টার্মটা প্রায় সময় চলে আসে। এই মানে কোরআন তেলাওয়াত করতে যেয়ে এটা পাইছেন কিনা জানি না। নূরুন আলা নূর দেখবেন এই কথাটা বারবার আসে। মানে নূর বলতে কিন্তু লাইট বোঝানো হয়। তো দেখেন পবিত্র কোরআনে বারবার নূরের ব্যাপারটা আসে এবং নূর দিয়ে কিন্তু অনেক সময় শপথও করা হয়। দেখবেন কোরআনে অনেক সময় হচ্ছে শপথ করে যেমন ওয়াল আস সময়ের কসম। তারপর দেখবেন যে আলো বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে কিন্তু শপথ আসে। আল্লাহ পাক নিজের পরিচয় দেওয়ার সময় অনেক সময় নূর জিনিসটাকে ইউজ করে। সো এইটা এখনো একটা রহস্য যে হচ্ছে যে আ আমরা আলো সম্পর্কে জানি না। এবং আপনি আরো মজার বিষয় দেখবেন এই আলোটা যে শুধুমাত্র আলো তা না। আমরা যখন সামনের দিকে যাব, আমরা তখন দেখব যে এক্স-রে, গামা, মাইক্রোওয়েভ, রেডিও সবগুলাই আসলে আলোর মতোই। আলো যেই বেগে যায়, এই সবগুলাই একই বেগে যায়। এবং আরো মজার বিষয় দেখেন, আলো যে একটা মেক্সিমাম জিনিস, আল্লাহ পাক কিন্তু অলরেডি ইঙ্গিত দিয়ে দিচ্ছে আমাকে। এই মহাবিশ্বের যত কিছুই আপনি নেন না কেন, কোন কিছুর বেগ কখনোই আলোর বেগের চেয়ে বেশি হইতে পারে না। এমনকি আমাদের সবথেকে বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন, উনার সবথেকে ফেমাস যে থিওরি, ওই ইকুয়ালস টু এমসি স্কয়ার গায়ের মধ্যে লিখে ঘুরেন নাই? দেখেন, আমাকেও হচ্ছে আমার ফোনের মধ্যেও, আমার ফোনেও হচ্ছে পিছনে ব্যাক কভারের মধ্যে ইকুয়ালস টু এমসি স্কয়ার লেখা। এনিওয়েজ, সো এটা যদি আমি গিফট পাইছি, নিজে কিনি নাই। এনিওয়েজ, সো এই থিওরিটার পিছে কিন্তু আইনস্টাইনের একটা পোস্টুলেট আছে। সেই পোস্টুলেটটা কি জানেন? সেই পোস্টুলেটটা আপনারা পড়ে আসছেন দ্বিতীয় স্বীকার্য। এটা হচ্ছে কোনো মানে আলোর বেগ, আলোর বেগ যেই মাপুক, যেভাবেই মাপুক না কেন, সেটা হচ্ছে সবসময় সেইম মাপবে এবং আলোর বেগের থেকে বেশি বেগ কখনো হওয়া পসিবল না। সেকেন্ড পোস্টুলেট যেটা। তাহলে দেখেন সবকিছুই কিন্তু দিন শেষে আলো একটা মিস্ট্রির একটা ইঙ্গিত দেয়। এবং ওই মিস্ট্রির কিছু জিনিস হচ্ছে আমরা এই চ্যাপ্টারে জানবো। ঠিক আছে? ওকে। তাহলে আমরা আমরা এই পর্যন্ত যা দেখছি সেটা নিয়ে একটু বলি। আমরা ৪ টা তত্ত্ব দিছি, কোনটা কে দিছে, কোন তত্ত্বটা কি বুঝায়, ১ নাম্বার এবং ৪ নাম্বারটা কণাকে বুঝায়, মানে আলোকে কণা হিসেবে চিন্তা করে, ২ এবং ৩ হচ্ছে আলোকে তরঙ্গ হিসেবে চিন্তা করে। এবং আলোর যে ৬ টা ডিফারেন্ট ইউনিক ঘটনা আছে, এই ঘটনাগুলোকে আমরা বলছি এই ২টা 9, 10 এ পড়ে আসছি। এই ৩, ৪, ৫ এটা আমরা চ্যাপ্টার 7 এ অর্থাৎ এই অধ্যায়ে ভাইয়ার সাথে পড়বো এবং চ্যাপ্টার 6 আমরা অলরেডি আপনারা মাহিন ভাইয়ের সাথে মডার্ন ফিজিক্সে পড়ে আসছেন। তারপর এই তত্ত্বগুলোর কথা বললাম। তারপর বললাম তড়িৎ ক্ষেত্র, একটা চার্জের চারপাশে তড়িৎ ক্ষেত্র থাকে। চার্জটা উপরে নিচে ওঠানামা করলে তার সাথে তড়িৎ ক্ষেত্র ওঠানামা করে। একটা চুম্বকের চারপাশে চুম্বক ক্ষেত্র থাকে, চুম্বকটা ওঠানামা করলে চুম্বক ক্ষেত্র ওঠানামা করে। তারপর বলছিলাম একটা চার্জ, লাইক একটা পজিটিভ চার্জ যদি চিন্তা করি, সেটা যখন উঠানামা করে তার চারপাশে কিভাবে এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটার ব্যাপারে বলছি। এবং ওইটার ফলে কিভাবে তার পাশের কণাগুলোতে, কাল্পনিক কণাগুলোতে এই তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রটা চলে আসে এবং এই কণাগুলো স্পেশাল কণা, যেই স্পেশাল কণা হচ্ছে শক্তিটা এক ফোঁটাও না কমায় তার পাশের কণাগুলোকে হুবহু সেম ভাবে পাস করে দিতে পারে। তো এই কণাগুলোকে কাল্পনিক কণা বলছি এবং এই কাল্পনিক কণাগুলোকে নিয়ে যে মাধ্যমকে চিন্তা করছি সেটা একটা কাল্পনিক মাধ্যম। ১৬৭৮ সালে এটার নাম দেওয়া হয়েছিল হাইগেন্সের দ্বারা ইথার। ওকে? তাইলে আমরা এইটুকু দেখছি এবং শূন্যস্থানে তড়িৎ ভেদনযোগ্যতার মান এবং শূন্যস্থানে চুম্বক প্রবেশতার মান আমি একটু সাইডে লিখে দিই। এগুলোর নাম কি? এটা হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা, তড়িৎ ভেদন যোগ্যতা শূন্যস্থানের জন্য লিখতেছি। আর এটা কি? এটা হচ্ছে চৌম্বক প্রবেশতা। এটা হচ্ছে চৌম্বক প্রবেশতা। এবং আরেকটা মজার বিষয় আমি বলবো, আরেকটা মজার বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন তাড়িৎ চৌম্বক তরঙ্গ চিন্তা করব, তখন একটা ভালো সুন্দর ঘটনা ঘটে। ঘটনাটা কিরকম একটু বলি। ধরেন কোন একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইভাবে আগাচ্ছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে অলওয়েজ তার সাথে 90 ডিগ্রিতে আগাবে। খেয়াল করেন ব্যাপারটা কিরকম। আচ্ছা, আমাকে হচ্ছে একজন এককের কথা বলছে, এই যে মিউ এর এককের কথা নিয়ে একটু বলছে। দেখেন, মিউ এর একক আমি আপনাদেরকে বের করছি। এই মিউ এর একক কি? এটা হচ্ছে সুপার ডুপার মানে ফেমাস কোশ্চেন। প্রায় সময় এটা পরীক্ষাতে আসে।
তো এইটার প্রায় 6 থেকে 7টা একক হয়, মানে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায়। তো আমি একটা একক লিখছি, আরেকজন আমাকে আরেকটা একক লিখছে, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তো এই এককটা কিভাবে আসে সেটা সংক্ষেপে একটু বলি। তো আমরা এই একটা সূত্র জানি, এটা আমরা পড়বো সামনে, কিউ ভি বি। হ্যাঁ, এটা একটা সূত্র পড়বো, এখান থেকে আমরা বি এর একক জানতে পারি। বি এর একক কত আসে? এফ ডিভাইডেড বাই কিউ ভি। এফ এর একক কি? নিউটন। এফ এর একক হচ্ছে নিউটন, চার্জের একক হচ্ছে কুলম, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক। তাহলে আমাদের কুলম, এটাকে আমরা সাজায় কি লিখতে পারি? নিউটন ডিভাইডেড বাই কুলম পার সেকেন্ড ইন্টু মিটার। এই কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড এটাকে আবার কি বলা হয়? অ্যাম্পিয়ার বলা হয়। অ্যাম্পিয়ার ইন্টু মিটার এভাবে বলা হয়। ওকে, তাহলে আমাদের চুম্বক ক্ষেত্রের একক সেটা আমরা কি পাইলাম? নিউটন, অ্যাম্পিয়ার, মিটার, এটা পাইলাম। এবার আসে মিউ এর একক কি? মিউ হচ্ছে এইরকম একটা জিনিস, ধরেন বি এর একটা সূত্র আছে, যেমন মিউ আই ডিভাইডেড বাই 2r, এটা একটা সূত্র। তাহলে এখান থেকে যদি মিউ চিন্তা করি, বি ইন্টু 2r ডিভাইডেড বাই আই, এই সূত্রগুলো আপনারা পড়েন নাই, চ্যাপ্টার 4-এ ইনশাআল্লাহ নেক্সট কোয়ার্টারে আমি, জিমি ভাইয়া বা মাহিন কেউ একজন পড়াবে। তো এটা নিয়ে টেনশন কিছু নেই, জাস্ট ভাইয়া দেখাচ্ছি কিভাবে জিনিসটা আসে। বি এর একক আমরা কি বের করলাম? নিউটন ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার মিটার ইন্টু 2r, আর এর একক কি? মিটার, ডিভাইডেড বাই কারেন্টের একক কি? কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সো আমরা অ্যাম্পিয়ার লিখলাম। তাহলে আমাদের কি আসলো? নিউটন, অ্যাম্পিয়ার দুইটা আসছে, আর হচ্ছে মিটার দুইটা আসছে, তাই না? এরকমই তো। তাহলে আমরা যদি চিন্তা করি 2r-টা উপরে গেছে, আইটা নিচে নামছে, বি এখানে আছে, 2r-টা উপরে আসছে, আর হচ্ছে আইটা নিচে গেছে। ওকে, তাহলে আমাদের বি এর একক লিখলাম কি? নিউটন, অ্যাম্পিয়ার, মিটার। ওকে, ঠিক আছে, ইন্টু মিটার। সরি, আমি তো মিটার মিটার কাটাকাটি যাচ্ছে, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, মিলে গেছে, এইটা কাটাটি চলে গেছে, তাহলে এটা আর থাকবে না। এই যে নিউটন পার অ্যাম্পিয়ার। সো এককটা যে লিখছিলাম ভাইয়া এটা ঠিক ছিল। ওই যে দেখছিলাম, ও নিউটন পার অ্যাম্পিয়ার, আমি কি লিখছি? টেসলা পার অ্যাম্পিয়ার লিখছি, টেসলা পার অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমার এখানে আসছে নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার। তাহলে এটা হবে হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার। এই তো, এইভাবে হচ্ছে জিনিসপাতিগুলো হচ্ছে করে ফেলা যায়। তো এই এককগুলো নিয়ে আপনাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, বিকজ হচ্ছে কি আপনারা যখন সামনের দিকে চ্যাপ্টার 4 পড়বেন, এগুলো ডিটেলসে দেখবেন। তো এগুলা নিয়ে আসলে কোনো সমস্যা নাই। তো এবার ভাইয়া যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার যখন মাধ্যমের মধ্যে দিয়ে যখন অনেকগুলো কণা আছে, এই কণাগুলো কাল্পনিক কণা। তো এই কণাগুলোর মধ্যে দিয়ে যখন তড়িৎ ক্ষেত্র অগ্রসর হয় তখন, বা চৌম্বক ক্ষেত্র অগ্রসর হয়, তখন দেখা যায় তড়িৎ ক্ষেত্রটা কাঁপে যদি এক্স ওয়াই তলে, চৌম্বক ক্ষেত্রটা কাঁপবে হচ্ছে ওয়াই জেড তলে। মানে তড়িৎ ক্ষেত্র যেই তলে বরাবর কাজ করে, চৌম্বক ক্ষেত্রটা তার লম্ব দিক বরাবর কাজ করে। ব্যাপারটা এরকম চিন্তা করেন, ধরেন আমার এই হাত বরাবর এইভাবে এটা ঘুরতেছে, এই হাতটা এইভাবে ঘুরতেছে, আমি এটা ফিক্স রেখে এইভাবে ঘুরাচ্ছি, ঠিক আছে? আর আমার অপর হাতটা কিভাবে ঘুরতেছে? এই যে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তো দুইটা যদি একসাথে ঘুরে তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখেন, আমি পারবো কিনা জানি না। খেয়াল করছেন ব্যাপারটা কি ঘটতেছে? আমি আরেকবার একটু দেখাই চেষ্টা করি আর কি, যদিও পারবো না মনে হয়। তো এইভাবে আছে, ধরেন দুইটা এইভাবে আছে মাঝখানে, একটা যাচ্ছে ডানে, একটা উপরের দিকে, আবার নেমে একসাথে আসলো, তারপর এটা গেল নিচের দিকে, এটা বামে গেছে, তারপর আবার একসাথে আসলো, তারপর এই যে এইভাবে হচ্ছে। তো এইভাবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কম্পনটা যদি একটা তলে হয়, চুম্বক ক্ষেত্রটা হয় তার লম্ব তলে। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র অলওয়েজ অলওয়েজ হচ্ছে পরস্পর 90 ডিগ্রিতে থাকে। সো এইটাই এখানে বোঝানো হয়েছে, যে আপনি যদি সাদা কালার দিয়ে যদি তড়িৎ ক্ষেত্র বুঝান, তড়িৎ ক্ষেত্রটা তরঙ্গ আকারে সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে মাথায় রাখবেন এইটা হচ্ছে আপনার চুম্বক ক্ষেত্র বোঝানো হচ্ছে। তড়িৎ এবং চুম্বক অলওয়েজ লম্বভাবে থাকে, এবং তাদের সাথে হচ্ছে 90 ডিগ্রিতে, উভয়ের সাথে 90 ডিগ্রিতে এদিক দিয়ে যেটা চলে আসতেছে, উভয়ের সাথে 90 ডিগ্রিতে এদিক দিয়ে যেটা চলে আসতেছে সেটাই হচ্ছে আলো বা তাড়িৎচুম্বক তরঙ্গ। আর এইটাই সেই তাড়িৎচুম্বক তরঙ্গ, এইভাবে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে তাড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তড়িৎ ক্ষেত্র যখন একটা চিন্তা করছে, একটা তাড়িৎচুম্বক তরঙ্গ আগাচ্ছে, আগানোর সময় প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি একটা তলে কাঁপে, চুম্বক ক্ষেত্র তার সাথে 90 ডিগ্রিতে কাঁপে, এবং তড়িৎ এবং চুম্বক উভয়ের সাথে লম্ব দিকে তাড়িৎচুম্বক তরঙ্গটা আগাতে থাকে। ওকে,
এই হচ্ছে আমাদের তাড়িৎ চুম্বক তরঙ্গ কিভাবে আগায় সেটার একটা কনসেপ্ট। তাহলে আমরা প্রথমত বুঝলাম এটা একটা তরঙ্গ, তাহলে তরঙ্গ সামনের দিকে আগাবে, এটা তো গেল। কিন্তু এই তরঙ্গটার মানে কি? এই তরঙ্গটার মানে হচ্ছে এটার সাথে তড়িৎ বৈশিষ্ট্যও থাকবে, চুম্বক বৈশিষ্ট্যও থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে একটা মান থাকবে, যেটা হচ্ছে এরকম অসিলেট করতে থাকবে, মানটা বাড়বে কমবে বাড়বে কমবে। এবং চুম্বক ক্ষেত্রের একটা মান থাকবে, ওইটাও হচ্ছে কি বাড়বে কমবে বাড়বে কমবে। বাট তড়িৎ ক্ষেত্রটা যদি এই বরাবর চেঞ্জ হয়, চুম্বক ক্ষেত্রটা হচ্ছে এই বরাবর 90 ডিগ্রিতে চেঞ্জ হবে। আর উভয়ের সাথে লম্ব হবে, ধরেন আমার একটা হাত এদিকে যাচ্ছে আরেকটা হাত এদিকে যাচ্ছে, উভয়ের সাথে লম্ব দিকে সামনের দিকে হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গটা আগায় যাবে। এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। এখন আপনি যদি চিন্তা করেন, এই যে এখানেও দেখেন এই জিনিসটাই বোঝানো হচ্ছে। দেখেন আপনার একটা এখানে লাল কালারের যে অংশটা দেখতেছেন, লাল কালারের অংশটা দিয়ে হচ্ছে আপনার কি বোঝানো হচ্ছে? তড়িৎ ক্ষেত্র বোঝানো হচ্ছে। আর নীল কালারের অংশটা দিয়ে চৌম্বক ক্ষেত্র বোঝানো হচ্ছে। আর তাদের উভয় সাথে লম্ব দিকে হচ্ছে স্ক্রিনকে ভেদ করে তাড়িৎ চুম্বক তরঙ্গটা বের হয়ে আসতেছে। তো এইটাই হচ্ছে এখানে একটু বড় করে আঁকা, যে দেখেন আমাদের আহ এইটা হচ্ছে ডিরেকশন, তাড়িৎ চুম্বক তরঙ্গ কোন দিকে যাচ্ছে। তারপর দেখেন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কোনটা আছে, যে এইটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই অংশটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। আর এই যে এই অংশটা আপনি দেখতেছেন, এইটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে বি দ্বারাও প্রকাশ করে, আবার অনেক সময় এইচ দ্বারাও প্রকাশ করে। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে এইভাবে পড়া হয়েছে। এখন অনেকের প্রশ্ন, ভাইয়া আমাদের তো বইতে দেখা যায় যে এইচ আকারে প্রকাশ করছে, সিস্টেমটা হচ্ছে বি ইজ ইকুয়ালস টু মিউ এইচ। বি মানে কি? বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। আর এইচ মানে কি? চৌম্বক প্রাবল্য। তড়িতের ক্ষেত্রে যেরকম তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য একই জিনিস, চুম্বকের ক্ষেত্রে দুইটা সেম জিনিস না। চুম্বকের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র আর চুম্বক প্রাবল্য ডিফারেন্ট জিনিস, দুইটার মাঝে সম্পর্ক হচ্ছে এইটা। আর যদি বলেন ভাইয়া মিউ কি? মিউ হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা। ওকে, এইটুকু ক্লিয়ার? তাইলে আমরা এটা কি 3D গ্রাফ কিনা? হ্যাঁ, এটা হচ্ছে একটা 3D গ্রাফ। তো এইটুকুর পর আমরা এখানে আরো কিছু জিনিস দেখব। কোনো একটা বিন্দু যদি আপনি চুজ করেন, তড়িৎ ক্ষেত্রের উপর কোনো একটা বিন্দু যদি আপনি চুজ করেন, তাহলে ওই বিন্দুতে আপনি তড়িৎ ক্ষেত্রের মানটা পরিবর্তনশীল পাবেন। মনে আছে আমরা যখন তরঙ্গ চ্যাপ্টারটা শিখছিলাম, আমরা এইরকম দেখছি না যে ভাইয়া তরঙ্গের ইকুয়েশন, তরঙ্গের ইকুয়েশন থাকে কি? y ইজ ইকুয়ালস টু, মাঝখানে লেখা আসে না, y ইজ ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, এইভাবে লিখছিলাম না? মনে আছে? তাহলে যখন আপনি বলতেছেন যে ভাইয়া একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ আগাচ্ছে, একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ যাচ্ছে, তার মানে কি জানেন ভাইয়া? তার মানে আসলে এখানে দুইটা তরঙ্গ যাচ্ছে। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র তরঙ্গটা এভাবে যাচ্ছে, ঠিক আছে? আবার তার সাথে সাথে চুম্বক ক্ষেত্র তরঙ্গটা এইভাবে যাচ্ছে। তো যখন আমি বলতেছি যে ভাইয়া তাড়িৎ চুম্বক তরঙ্গ আগাচ্ছে, তার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র আগাচ্ছে এইভাবে, আবার একই সাথে চুম্বক ক্ষেত্র এইভাবে আগাচ্ছে। দুইটা তরঙ্গ পরস্পর, যে ভাই একটু আগে হাত দিয়ে দেখাইছিলাম, এখন আর হাতে পারতেছি না। তো দুইটা তরঙ্গ একসাথে আগানো, এটাই হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ ছিল। তো আমি যদি শুধু তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করতে চাই, ভাই তড়িৎ ক্ষেত্র তো একটা তরঙ্গ, দুইটার মধ্যে তড়িৎ ক্ষেত্র একটা তরঙ্গ, তড়িৎ ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা। আচ্ছা, এ কি ছিল? এ ছিল বিস্তার, তার মানে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান সেটাই তো বিস্তার, এটাকে ই নট ধরে। তারপর আছে কি? সাইন 2 পাই বাই ল্যামডা। এখন এই তড়িৎ ক্ষেত্রটা কি বেগে চলতেছে? এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে আলোর বেগে চলতেছে, তাই এখানে ভি এর জায়গায়, বেগের জায়গায় হবে হচ্ছে আলোর বেগ, টাইম তো টাইম, এক্স তো এক্সই। সো এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য ইকুয়েশনটা, তড়িৎ ক্ষেত্রের জন্য তরঙ্গের ইকুয়েশন। এখন এখানে তো সাথে সাথে চুম্বক ক্ষেত্র আগাচ্ছে, চুম্বক ক্ষেত্রের জন্য ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে বি ইজ ইকুয়ালস টু বি নট
সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স। এখানে চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান বা বিস্তার সেটা হচ্ছে বি নট, আর সি যেহেতু চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র একসাথে আগাচ্ছে, আলোর বেগে যাচ্ছে, দ্যাট মিন বেগটা হচ্ছে আলোর বেগ সি এর সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত আমরা দেখলাম। তাহলে এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু মাথায় রাখবো। তাড়িৎ চুম্বক তরঙ্গ আগাচ্ছে মানে একই সাথে দুইটা তরঙ্গ আগাচ্ছে, একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চুম্বক ক্ষেত্র, দুইটাই তরঙ্গ আকারে সামনের দিকে আগাচ্ছে, পরস্পর লম্বভাবে একই সাথে একই স্পিডে আগাচ্ছে। এইটা আমরা মাথায় রাখলাম। আচ্ছা, এবার আরেকটা নতুন ইন্টারেস্টিং সূত্র দেখাবো, সেটা হচ্ছে সি বা হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ। তাড়িৎ চুম্বক তরঙ্গর বেগ, যদি মনে করেন যে ভাই এটা শুধু আলোর বেগ, তাহলে কিন্তু ভুল। যে কোনো তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ এটাকে সি দ্বারা প্রকাশ করে এবং এটার মান হচ্ছে ই ডিভাইডেড বাই বি। যে কোনো একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ যখন আগায়, প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা মুহূর্তে কি থাকবে? তড়িৎ ক্ষেত্রে একটা মান থাকবে এবং চুম্বক ক্ষেত্রে একটা মান থাকবে। এই দুইটা মানের অনুপাত করলে আপনি ওই তরঙ্গটা কত বেগে আগাচ্ছে, অর্থাৎ তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ তথা আলোর বেগ, সেটা আপনি পেয়ে যাবেন। এখন আপনি যদি চিন্তা করেন, ই কে আপনি কি লিখতে পারেন? ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। নিচে কি লিখতে পারেন? বি নট সাইন, কয়টা বাজে? 8টা 28। আচ্ছা, কাছাকাছি চলে আসছে। সো এখন তাহলে আপনি চিন্তা করেন যে ভাইয়া দুইটার মধ্যে কি যে সাইনের এইটুকু কমন, তাহলে এটা কাটাকাটি করে ফেললে আপনার কি থাকে? আপনার কাটাকাটি করে ফেললে থাকে হচ্ছে সি ইজ ইকুয়ালস টু ই নট বাই বি নট। তাহলে আপনি যে কোনো মুহূর্তের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুও নিতে পারেন, অথবা আপনি যদি চান আপনি হচ্ছে যে ওদের বিস্তারগুলোর অনুপাতও নিতে পারেন। যেটাই করেন না কেন আপনি আলোর বেগ পেয়ে যাবেন। তাহলে এইটা একটা সূত্র, এই সূত্রের প্রমাণ আপনাদের লাগবে না, প্রমাণ আপনাদের লেভেলের বইগুলোতে নাইও। জাস্ট মাথায় রাখবেন যে কোনো মোমেন্টে আপনার তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ তথা আলোর বেগ, এটার মান হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান বা চুম্বক ক্ষেত্রের মান। আমরা যদি এখানে তড়িৎ ক্ষেত্রের মানের সূত্রটা লিখি, সূত্রটা কোত্থেকে পাইলাম? ওই যে আগের স্লাইড থেকে পাইছি। এখানে আগের স্লাইড থেকে চুম্বক ক্ষেত্রের সূত্র পাইছি, সেগুলো জাস্ট বসাইলাম, বসাই এটা করছি। এখন এই যে সূত্রগুলো যে এই রকম হয়, যারা তরঙ্গ চ্যাপ্টারটা পড়ে আসছেন তারা জানেন যে তরঙ্গের সূত্রগুলো এইরকম হয়। এখানে হচ্ছে ভি হচ্ছে তরঙ্গের বেগ, এক্স হচ্ছে রেফারেন্স থেকে কত দূরের বিন্দুর জন্য আপনি হচ্ছে এই সরণের মানটা জানতে চাইছেন বা তড়িৎ বা চুম্বকীয়তার মানটা জানতে চাইছেন। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন একটু আমাকে কমেন্ট করে জানান। এই জিনিসগুলোই হচ্ছে এখানে বলা আছে এইটুকু পর্যন্ত। তারপর একটা জিনিস ভাইয়া বলবো, আমাকে একটু কমেন্ট করে জানায়েন। সো এবার আমরা আরেকটা জিনিস করব, তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ এটা আরেকটা ভাবে বের করা যায়। সেটা কি? এটা হচ্ছে 1/√ওভার এপসাইলন ইনটু মিউ, এপসাইলন ইনটু মিউ। অল ক্লিয়ার? থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করছেন। তাহলে তরঙ্গের বেগ বের করার, তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ বের করার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ই বাই বি, আর এটা হচ্ছে 1/√ওভার তড়িৎ বৈশিষ্ট্য ইনটু চুম্বক বৈশিষ্ট্য। মিউ হচ্ছে চুম্বক বৈশিষ্ট্য আর এপসাইলন হচ্ছে তড়িৎ বৈশিষ্ট্য। এই দুইটা বৈশিষ্ট্যকে গুণ করলে, রুট করে নিচে ভাগ দিলে হচ্ছে আপনি ওই মাধ্যমটা কোন বেগে যাচ্ছে সেটা আপনি পাবেন। যদি শূন্য মাধ্যমে চিন্তা করি, শূন্য মাধ্যমে যদি আপনি চিন্তা করেন তখন কি হবে? শূন্য মাধ্যমে যদি চিন্তা করেন তাহলে বেগটা আসবে যেটা, সেটা হচ্ছে 1/√ওভার এপসাইলন নট ইনটু মিউ নট। আপনি যদি মানটা বসান তাহলে কি আসবে? 1/এপসাইলন নট কত? 8.854 10⁻⁻12। তারপর কি থাকে? তারপর হচ্ছে মিউ, মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে 4π 10⁻⁻7। সো আপনি জাস্ট এই দুইটাকে যদি বসায় গুণ করেন তাহলে দেখবেন আপনি গুণফলটা অলমোস্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড চলে আসবে। সো এইটা হচ্ছে আমাদের আলোর বেগের মান যে আমরা বের করছি 3 × 10⁸। এটা কিভাবে বের করছি? এই সূত্রগুলো দিয়ে বের করছি এবং প্র্যাকটিক্যাল করে দেখা গেছে যে হ্যাঁ, এইটাই আসলে মানটা আসে।
সো এইখানে সি কি শুধু আলোর বেগ না, এটা সি যে কোনো তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ। যেহেতু আলো এক প্রকার তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাই আলোর বেগও বলা গেলেও কোনো সমস্যা নাই। তাহলে যে কোনো তাড়িৎ চুম্বক তরঙ্গ, সেটা এক্স রে হোক, গামা রশ্মি হোক, তারপর হচ্ছে আপনার অবলোহিত রশ্মি, রেডিও ওয়েভ, যে কোনো তাড়িৎ চুম্বক তরঙ্গ সবাই একই বেগে যায়। এই বেগটা কত? শূন্য স্থানে এরা 3 × 10⁸ বেগে যায়। অন্য কোনো মাধ্যমে হইলে, অন্য মাধ্যম তখন কি হয়? তখন মাথায় রাখবেন এপসাইলন আসে হচ্ছে কে ইন্টু এপসাইলন নট, আর অন্য মাধ্যমে মিউ আসে হচ্ছে মিউ আর ইন্টু মিউ নট। তখন তাহলে আলোর বেগটা কি আসে? আলোর বেগ হচ্ছে 1/√ওভার এপসাইলন ইন্টু মিউ। তাহলে এখানে কি আসবে? 1/√ওভার কে এপসাইলন নট ইন্টু মিউ আর মিউ নট। সো এইখান থেকে যেটা চলে আসে 1/√ওভার এইটা ডিভাইডেড বাই কে ইন্টু মিউ আর। এখানে একটু মাথায় রাখতে হবে, যারা এই চ্যাপ্টারটা পড়ছেন তারা জানেন এটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা, আর মিউ আর হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে যেটা পান সেটা হচ্ছে ভাইয়া, উপরে তাহলে কি থাকে? P10⁸, নিচে হচ্ছে ডিভাইডেড বাই কে ইন্টু মিউ আর। এটাও কিন্তু ভাইয়া একটা সূত্র, যে কোনো মাধ্যমে যখন আমরা কাজ করতে যাব তখন ব্যাপারটা কিভাবে কাজ করে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম পুরাটা একটু সামারি করি। আমরা আজকে প্রথম থেকে যদি একটু বলি, আমাদের একদম প্রথমে যদি যাই, এই তো এইখান থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা, আলোকীয় ঘটনা। সো আমরা 2 মিনিটে কথা বলে শেষ করে দিচ্ছি। আলোকীয় ঘটনা ছিল, আলোকীয় ঘটনার মধ্যে 6টা ঘটনা আমরা পড়ছি, এই দুইটা ক্লাস 9-10-এ, তারপরেরটা হচ্ছে এই চ্যাপ্টারে, লাস্টেরটা মডার্ন ফিজিক্সে। এগুলাকে ব্যাখ্যা করার জন্য তত্ত্বগুলা কেন আসছিল, কিভাবে আসছিল, নিউটন, হাইগেন্স, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্ল্যাঙ্ক কখন দিছে, কেন দিছে, এগুলো বলছি। তারপর আমরা বলছি তড়িৎ ক্ষেত্র চার্জের চারপাশে কেমনে তৈরি হয়, চুম্বক ক্ষেত্র কেমনে তৈরি হয়, একটা চার্জ যখন কাঁপে তখন হচ্ছে কণাগুলোর মধ্যে কিভাবে ছড়ায় পড়ে, এবং এই কণাগুলো কেন কাল্পনিক কণা, কেন নরমাল কণা না। নরমাল কণা হলে তো শক্তির এত দূর পর্যন্ত সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতো না। স্পেশাল টাইপ অফ কাল্পনিক কণা, এদেরকে মিলে যে মাধ্যম তৈরি হয়েছে তাকে আমরা ইথার বলছি। তো শূন্য স্থান যে আসলে শূন্য না, এটা যে একটা অন্য কিছু আছে যেটাকে ফিল করা যায় না, ধরা যায় না, বাট অনুভব করা যায়, যেটা আছে, মানে ফিল করা যায় না বললে ভুল, ধরা যায় না, টাচ করা যায় না, বাট ফিল করা যায় কিছু একটা আছে। এই কিছু একটার একটা তড়িৎ বৈশিষ্ট্য আছে যেটার মান এত, চুম্বক বৈশিষ্ট্য আছে যেটার মান এত। তারপর এগুলোর সাথে আমরা রিলেট করে দেখছিলাম, আচ্ছা এখানে আমরা একক বের করছি। তারপর আমরা দেখছিলাম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বল রেখা, চুম্বক বল রেখা, এগুলো দেখলাম। তারপরে আমরা কিছু সূত্র দেখছিলাম। তারপরে আমরা তড়িৎ ক্ষেত্র কিভাবে আগায়, চুম্বক ক্ষেত্র কিভাবে আগায় সেটা দেখছি। দুইটাকে একত্রে করে তাড়িৎ চুম্বক তরঙ্গ আগাচ্ছে, মানে দুইটা তরঙ্গ একসাথে 90 ডিগ্রি কোণ করে আগাচ্ছে। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা তড়িৎ তরঙ্গ, চুম্বক ক্ষেত্রে চুম্বক তরঙ্গ, দুইটা পরস্পর 90 ডিগ্রিতে একসাথে আগাচ্ছে, মানে তাড়িৎ চুম্বক তরঙ্গ আগাচ্ছে। তারপর আমরা তাড়িৎ চুম্বক তরঙ্গ সংক্রান্ত কিছু গ্রাফ দেখলাম, বললাম এগুলো। তারপর আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র তরঙ্গটার সূত্র লিখলাম, চুম্বক ক্ষেত্র তরঙ্গটার সূত্র লিখলাম, যা দুইটা অগ্রগামী তরঙ্গের সূত্র। বেগের জায়গায় বি এর জায়গায় সি বসছে, আর বিস্তারের জায়গায় তড়িৎ ক্ষেত্র সর্বোচ্চ মান ই নট, চুম্বক ক্ষেত্র সর্বোচ্চ মান বি নট, এগুলো বসছে। তারপর আমরা আলোর বেগের সূত্র দেখছি, ই বাই বি দিয়ে করা যায় বা ই নট বাই বি নট দিয়ে করা যায়। তারপর এই কথাগুলো এখানে বলছে। তারপর আমরা দেখছি যেটা, যে অন্য কোনো মাধ্যমে হইলেও কিভাবে মানে শূন্য স্থানে আমরা আরেকভাবে বের করতে পারি তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগের মান, সি এর মান। এটা আমরা একটু দেখলাম, ক্যালকুলেটর দিয়ে করলে দেখবে এক্স্যাক্টলি সেম আসবে। তারপর আমরা অন্য যে কোনো মাধ্যম হইলে কি করা যায় সেটাও দেখলাম। এরপর জাস্ট আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, এগুলাকে কাজে লাগায় আপনারা কয়েকটা হোমওয়ার্ক করতে পারবেন। এই যে এখানে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া, এই যে এইখান থেকে কয়েকটা হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য। 1 থেকে শুরু করে এখানে অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। আমি এখানে আলাদা করে বলতেছি না, আপনাদের স্লাইডে থাকবে, আপনারা হোমওয়ার্ক গুলা করার ট্রাই করবেন। না পারলে কোনো সমস্যা নেই। কেন? কারণ হচ্ছে ভাইয়া পরের ক্লাসের শুরুতেই কিছু ম্যাথ করাবো, তারপর এই হোমওয়ার্কের কিছু ম্যাথ যেগুলো আপনারা পারেন না আপনাদেরকে দেখাই দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা ভৌত আলো বিজ্ঞান বুঝলেন কিনা? প্রথম দিনের ক্লাসটা ম্যাক্সিমাম গল্প ছিল, বাট গল্পগুলো চেষ্টা করছি যে আপনাদের কাছে কিছুটা টাচি হওয়ার জন্য, যেন আপনারা পরের ক্লাসগুলো করার আগে একটু মোটামুটি ধারণা পেয়ে যান এগুলা কেন আমরা পড়তেছি। তো আপনাদের অনুভূতি কেমন ছিল জানাবেন। ভালো থাকবেন, পরের ক্লাসে খুব দ্রুতই দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।